আমার জাস্ট একটা কোয়েশ্চেন আছে সূচনা, সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার আমরা কিভাবে ডিল করব? আমরা আম, আমাদের এক্সাক্ট প্ল্যান হচ্ছে আমরা যারা আমাদের সাথে জয়েন দিয়েছে জুম মিটিং এ যারা জয়েন দিয়েছে তারা চ্যাট বক্সে কোয়েশ্চেন করবে, এবং যারা আমাদের সাথে ফেসবুক লাইভে জয়েন করবে তারা আমাদেরকে কমেন্ট বক্স, এক্স্যাক্টলি কমেন্ট বক্সে তারা আমাদেরকে কোয়েশ্চেন করবে। অ্যান্ড আমাদের যারা ভলান্টিয়াররা আছেন তারা কোয়েশ্চেন গুলা কালেক্ট করবে, অ্যান্ড দেন আমি আপনাকে কোয়েশ্চেন গুলা রিড আউট করে দিব। অ্যান্ড কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আপনি আনসার গুলো আমাদেরকে আর কি আমাদের উদ্দেশ্যে যদি দেন। আচ্ছা, ঠিক আছে, ইয়া দ্যাট উড ওয়ার্ক। তাহলে একদম শেষে, রাইট? জি, আমাদের কোয়েশ্চেন আনসার সেশনটা একদম শেষে কন্ডাক্ট হবে। ওকে। ওকে, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা আমাদের ফাইনাল আর কি আমাদের প্রোগ্রামটা আসলে শুরু করতে পারি। তো শুরুতেই আসলে আপনারা যারা জয়েন করেছেন আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা এবং সালাম। তো আসসালামু আলাইকুম, সকলকে শীত শুভ্র এবং মুক্ত শুভেচ্ছা। আপনারা যে যেখানে বসে শুনছেন ও আজকের ওয়েবিনারে জয়েন করেছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি তানজিলা ইরিন সূচনা, ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি, স্টুডেন্ট চ্যাপ্টার অফ ইউনিভার্সিটি অফ রাজশাহী, বাংলাদেশ। আপনারা ইতোমধ্যে জেনেছেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এএমআর উইক নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি উদযাপন করছি। তারই ক্রমধারায় আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের ওয়েবিনার When Good Drugs Go Bad, The Rise of Antibiotic Resistance, এবং আমাদের আজকের আমন্ত্রিত স্পিকার হিসেবে আছেন তরুণ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ ডক্টর হাসানুজ্জামান শ্যামল। ইতোমধ্যে আমাদের এএসএমআরইউ এর সম্মানিত অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইমতিয়াজ হাসান এবং প্রফেসর ডক্টর ফজলুল হক স্যার সহ আজকের স্পিকার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের সম্মানিত স্পিকার ডক্টর শ্যামলকে, এবং আবারও ধন্যবাদ জানাই আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। সবশেষে কৃতজ্ঞতা জানাই আমাদের কমিটি মেম্বারদেরকে, এবং জুম মিটিং সহ ফেসবুক লাইভে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে। শুরুতেই ডক্টর শ্যামল সম্পর্কে কিছু কথা না বললেই নয়। ডক্টর হাসানুজ্জামান শ্যামল বাংলাদেশের বিজ্ঞান জগতের তরুণ বিজ্ঞানীদের মাঝে এক পরিচিত মুখ। তিনি বিজ্ঞানের জটিল বিষয়গুলো অনন্যভাবে গল্পের মাধ্যমে সহজ করে তুলে ধরেন, এবং মাইক্রোবায়োলজি নিয়ে তার গবেষণা, লেখালেখি এবং বিজ্ঞানের গল্প বলার দক্ষতা তাকে অবশ্যই তরুণ গবেষক ও পাঠক সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। তিনি ইউনিভার্সিটি অফ অস্টিনে বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আছেন, এবং তিনি পিএইচডি সম্পূর্ণ করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন থেকে। এছাড়া তিনি বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। তার গবেষণার বিষয় এর পরিবেশ ও অণুবিজ্ঞান গবেষণাগারে বাংলাদেশের পানি দূষণ সমস্যার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেন। 2.5 বছরে সেই অভিজ্ঞতাটুকু তিনি লিপিবদ্ধ করেছেন তার বইয়ে। তার উল্লেখযোগ্য দুটি বই হলো এটাই সায়েন্স, এটাই সায়েন্স টু, স্বপ্নপুরী হাই স্কুল। গবেষণার পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান আর জনস্বাস্থ্য বিষয়ে অনলাইনে লেখালেখি ও ভিডিও আলোচনা করেন। তাই আজকের সেশন থেকে নতুন কিছু জানার পাশাপাশি একটি নতুন অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে আপনাদের সকলের জন্য। তো আপনাদের সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে পুরো ওয়েবিনারটি সম্পূর্ণ করার জন্য। শুরুতেই আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। পুরো ওয়েবিনার জুড়ে আমাদের স্পিকারের কাছে আপনাদের প্রশ্নগুলো আপনারা যারা জুমে জয়েন করেছেন তারা চ্যাট বক্সে এবং
যারা ফেসবুক লাইভে জয়েন করেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া ওয়েবিনার শেষে চ্যাট বক্স এবং কমেন্ট বক্সে একটি গুগল ফর্ম দেওয়া হবে। আপনারা মনোযোগ দিয়ে পুরো ওয়েবিনারটি শুনবেন এবং সেটাই আমরা আমাদের গুগল ফর্মে কিছু কোয়েশ্চেনের মাধ্যমে আপনাদেরকে অ্যাসেস করব। তারই ভিত্তিতে প্রথম 3 জনকে আমরা রিকগনাইজ করব। এক্ষেত্রে আমরা আসলে আর দেরি করতে চাচ্ছি না। আর দেরি নয়, এ পর্যায়ে আমি ডক্টর শ্যামলকে অনুরোধ করছি আজকের ওয়েবিনারটি কন্ডাক্ট করার জন্য। আসসালামু আলাইকুম আমার জানের টুকরা ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আম, আপনারা এই সেশনে এসেছেন এবং বিশেষ করে ধন্যবাদ সূচনাকে এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আই ডু নট ডিজার্ভ ইট, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ডক্টর শ্যামল না বলে শ্যামল ভাইয়া বলাই যথেষ্ট। আম, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমার আলোচনাটা শুরু করে দেই। আচ্ছা, আমি আম, দুইটা মনিটর নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে যেই মনিটরে আমার স্লাইড এবং আরেকটা মনিটরে হচ্ছে গিয়ে মিটিং। সো আমার চেহারা একটু এদিকে চলে যেতে পারে, আপনারা আম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি চ্যাটে অ্যান্ড ফেসবুক লাইভে দুই জায়গাতেই। সো আপনারা একটু আম, পারলে লেখেন এই মুহূর্তে আমরা স্লাইডে যে ব্যক্তিটাকে দেখছি তার নাম কি। চ্যাট অথবা ফেসবুক লাইভ। অ্যাকচুয়ালি আমি ফোনে ফেসবুক লাইভটার পেজে চলে যাই যাতে এখান থেকে ডিরেক্টলি দেখতে পারি আপনাদের কমেন্টগুলো। থ্যাংক ইউ আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে গিয়ে বিখ্যাত। এখন থেকে মোটামুটি 100 বছর আগে উনি অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছিলেন। সেই গল্প আপনারা সবাই জানেন। ওয়েল, সত্যি কথা বলতে অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স নিয়ে আজকে আমার কথা বলার কথা, কিন্তু প্রথমেই যে ব্যাপারটা বলতে হয়, এটা এমন বিষয় যেটা যে আলোচনার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এটা নিয়ে পড়ালেখার কোনো শেষ নেই, এটা অত্যন্ত গভীর। আম, এর প্রত্যেকটা দিক নিয়ে অনেক কিছু বলা যায়। এটার পাবলিক হেলথ অ্যাসপেক্ট নিয়ে বলা যায়, এটার ভবিষ্যৎ নিয়ে বলা যায়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে হুমকি সেখান থেকে উঠে আসার উপায় কি সেটা নিয়ে কথা বলা যায়। এসব ব্যাপারে আসলে আমার গবেষণা অত্যন্ত সীমিত। আমার নিজের গবেষণার ব্যাপার হচ্ছে বিবর্তন শাস্ত্র বা এভলিউশনারি বায়োলজি। সো আমি সেই দিক থেকেই একটু আলোচনা করার চেষ্টা করব। বিবর্তন বা এভলিউশনারি বায়োলজিস্টদের একটু ফোকাস থাকে ইতিহাসের দিকে। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইতিহাসটা কি কিরকম, সেটা নিয়ে আমরা একটু আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সো আলেকজান্ডার ফ্লেমিং এর কথা বলতে গিয়েই আমি আসলে আটকে গেলাম। সেটার কারণ হচ্ছে এই যে বললাম না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে পড়ালেখা শুরু আছে কোনো শেষ নেই। আমি এই যে বললাম যে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছেন, এই কথাটাও কন্ট্রোভার্সিয়াল। মানে এটা নিয়েও আমরা 50 মিনিট কথা বলতে পারি। আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আবিষ্কার, সরি, অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার কে করেছেন? এমনিতে আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন গল্পটার সাথে আমরা পরিচিত। কিন্তু অ্যান্টিবায়োটিক্সের সংজ্ঞা আপনি কিভাবে দেন তার উপর ভিত্তি করে বলা যেতে পারে আসলে অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছিলেন পল আর্লিক আরো আগে, সেই স্যালভারসন বলে একটা ড্রাগ আবিষ্কারের মাধ্যমে। যাই হোক, সেই প্যাচালের মধ্যে আমরা গেলাম না, আমরা নর্মাল ব্যাপারটাই ধরে নিই যে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছেন। এই গল্পটা আপনারা মোটামুটি জানেন, আপনারা মাইক্রোবায়োলজির ছেলেমেয়ে। আমি এটা নিয়ে আপনাদের অত সময় নষ্ট করব না। এই হচ্ছে গিয়ে সেই আম, তার ব্যাকটেরিয়ার প্লেটের মধ্যে উনি মোল্ড গ্রো করতে দেখেছিলেন, ফাঙ্গাস আর কি, এবং দেখেছিলেন যে সেটার চারপাশে কোনো ব্যাকটেরিয়া গ্রো করছে না। সো সেখান থেকে প্রথম তার আন্ডারস্ট্যান্ডিং হলো প্রবাবলি এই ফাঙ্গাসগুলো এমন একটা জিনিস তৈরি করছে, এমন একটা কম্পাউন্ড তৈরি করছে যেটার কারণে আশেপাশে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। এবং সেখান থেকেই আলেকজান্ডার ফ্লেমিং এর হাত দিয়ে অ্যান্টিবায়োটিক্সের আবির্ভাব বা আবিষ্কার হলো আর কি। তো অরিজিনালি তার যে মোল্ডের প্লেটটা ছিল সেটা এখনো সংরক্ষিত আছে আমি যতদূর জানি। আম, সম্প্রতি নিলামে তোলা হয়েছে, আমি জানি না এখন এই প্লেটগুলোর মালিককে। এই ডান দিকের প্লেটটাতে লেখা দ্য মোল্ড হুইচ মেক্স পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং এর নিজের লেখা। তো
প্রথম 5-10 মিনিট আমরা হচ্ছে জাস্ট বেসিক একটা ক্র্যাশ কোর্স টাইপের নিয়ে কথা বলবো। অ্যান্টিবায়োটিক্স কি, অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স কি, এগুলোর কয়েকটা ব্যাপার হয়তো অলরেডি আপনারা জানেন, বাট তারপরও আমরা সবাই যাতে একই লেভেলে থাকি এটার জন্য একটু বেসিক নিয়ে কথা বলার দরকার। তারপর আমরা হচ্ছে ইতিহাস এবং অন্যান্য আলোচনার মধ্যে ঢুকবো। সো আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, তিনি তো জানতেন না এটা কিভাবে কাজ করে, তাই না? তিনি খালি জানতেন যে এটা দিয়ে একটা কিছু হয়, এটার ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু হয় বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। তো এখন তো আমরা জানি যে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট পেনিসিলিন কিভাবে কাজ করে। ইনফ্যাক্ট মাইক্রোবায়োলজির ফার্স্ট সেকেন্ড ইয়ারেই হচ্ছে সাধারণত পেনিসিলিনের কার্যপদ্ধতি নিয়ে একটু পড়াশোনা করানো হয়। সংক্ষেপে যদি বলি, ব্যাকটেরিয়ার চারপাশে তো একটা সেল ওয়াল থাকে বা কোষ প্রাচীর থাকে। সো পেনিসিলিন হচ্ছে এই সেল ওয়ালটাকে তৈরি হতে দেয় না। এখানে একটা কার্টুন ফর্মে ব্যাপারটা দেখানো হয়েছে, এটা মানে ইন্টারনেটের একটা জায়গায় পেয়েছি, আমার মতে এটা মোটামুটি ইউজফুল। এই আহ, বেগুনি আর লাল এই অংশগুলোকে কাইন্ড অফ সেল ওয়ালের ইট হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এই ইটগুলো জোড়া লেগে যে সম্পূর্ণ সেল ওয়ালটা তৈরি হবে সেই ব্যাপারটা হচ্ছে পেনিসিলিন হতে দেয় না। এই পেনিসিলিন হচ্ছে বাম দিকের এই মলিকিউলটা। সো এটা যদি এই কি বলবো, এটাকে পিবিপি বলে একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, তখন হচ্ছে গিয়ে ইটগুলো আলাদা আলাদা হয়ে যায় আর সম্পূর্ণ সেল ওয়ালটা তৈরি হতে পারে না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আজকের উদ্দেশ্য নয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে বেসিক বেসিক ব্যাপার। এটার মাধ্যমে সেল ওয়াল যদি তৈরি না হয়, ফলে কোষ হচ্ছে গিয়ে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করতে পারে না এবং আলটিমেটলি তার মৃত্যু হয়। প্রত্যেকটা স্লাইডে গিয়ে আমি আসলে আটকে যাচ্ছি, সেটার কারণ প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা কথার পেছনে আরো অনেক কমপ্লেক্সিটি আছে। একদম প্রথমে অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার কে করেছেন সেটা বলতে গিয়ে আটকে গেলাম, এবং এখন এর ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু কিভাবে হয় এটা বলতে গিয়ে আটকে গেলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পেনিসিলিন আবিষ্কার হয়েছে 100 বছর আগে, কিন্তু এটার ফলে এক্স্যাক্টলি ব্যাকটেরিয়া কিভাবে মারা যায় এখন পর্যন্ত সেটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে একটু কন্ট্রোভার্সি আছে। এখনো পর্যন্ত ঠিক আছে, এটা আমরা জানি যে হ্যাঁ, সেল ওয়ালটা পূর্ণাঙ্গভাবে তৈরি হতে পারে না, কিন্তু এক্স্যাক্ট ব্যাকটেরিয়ার মৃত্যুর কারণটা কি এটা নিয়ে এখনো সায়েন্টিস্টদের মধ্যে বিতর্ক আছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। বাট বারবার আটকে যাচ্ছে, এখান থেকেই বোঝা যায় যে মানে অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স এটা একটা কেন অতল সমুদ্রের মতো, এটা নিয়ে অনেক পড়ালেখার ব্যাপার আছে। বা যাই হোক, আমরা হচ্ছে কি এটাই মেনে নেই যে এই সেল ওয়াল তৈরি না হওয়ার কারণে ব্যাকটেরিয়ার মৃত্যু হয়। তো এখন অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদের মনে রাখা উচিত, এই যে সেল ওয়াল তৈরির উপকরণ, এটা তো আমাদের দেহে নেই, তাই না? আমাদের দেহ কোষের মধ্যে কি এরকম সেল ওয়াল আছে? মানে কোষ পর্দা আছে, এবং সেটা অন্যান্য অণু দিয়ে তৈরি। কিন্তু এই ব্যাকটেরিয়ার মধ্যে যেরকম সেল ওয়াল এবং সেটা যে উপাদান দিয়ে তৈরি, সেই জিনিসটা তো আমাদের মধ্যে নেই। তো এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের যে মিরাকল বা ম্যাজিক সেটাই। আপনি যদি ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক দেন, আপনি যদি পেনিসিলিন দেন, পেনিসিলিন শুধুমাত্র ওই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে গিয়ে অ্যাটাক করবে, কোষ প্রাচীরকে হতে দেবে না, কিন্তু আমাদের কোষের সে কোনো ক্ষতি করবে না। আম, এটাই হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক্স এই কারণেই ধন্বন্তরী, কারণ ব্যাকটেরিয়া হত্যা করা মানে রোগ জীবাণু আহ, মানে নিশ্চিহ্ন করে ফেলা এটা কোনো ব্যাপার না। এটা সহজেই করা সম্ভব। মানে আপনি যদি তাপ দেন, রোগ জীবাণু মারা যাবে; আপনি যদি ব্যাকটেরিয়া মারা যাবে; আপনি যদি কোনো ধরনের ব্লিচিং পাউডার বা এই ধরনের কিছু দেন, মারা যাবে। কিন্তু কাহিনী হচ্ছে এই ব্যাপারগুলো তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই না? আমরা তো ব্লিচিং পাউডার খেতে পারি না, জাস্ট ব্লিচিং পাউডার দিয়ে করোনা ভাইরাস মারা যাবে এজন্য। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে গিয়ে সেই স্পেশাল জিনিস যেটা হচ্ছে আমাদের বডির ভিতরে ঢুকে রোগ জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের মেইন মিরাকল বা মেইন ধন্বন্তরী। এখন আমাদের কাছে এটা একদম ডাল ভাত কনসেপ্ট, বাট একদম প্রথম যখন আবিষ্কার হয়েছিল এই জন্যই মানুষ এটাকে মিরাকল ড্রাগ বলতো। এই মুহূর্তে আপনারা স্লাইডের বাম দিকে হচ্ছে পেনিসিলিনের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারতেছেন। এটা আমার অত্যন্ত প্রিয় একটা ছবি। এখানে লেখা হচ্ছে থ্যাঙ্কস টু পেনিসিলিন ইউ উইল কাম হোম। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এটা 1944 সালের একটা অ্যাডভার্টাইজমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা হয়তো জানেন অসংখ্য মানুষ মারা যাচ্ছিলেন এই যুদ্ধে আহত হওয়ার পর সেখানে পচন ধরে, গ্যাংগ্রিন মানে ইনফেকশনের কারণে। তো এই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে যে এমনিতে গ্যাংগ্রিন বা ইনফেকশন হলে সোলজাররা হচ্ছে মারা যেতেন, কিন্তু এখন পেনিসিলিন দেওয়া হচ্ছে বলে ইনফেকশনগুলো আর অগ্রসর হয় না,
এই সোলজাররা হচ্ছে গিয়ে বেঁচে ফিরতে পারেন। সো পেনিসিলিনের কারণে অসংখ্য মানুষের জীবন বেঁচেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসগুলো তৈরি হওয়ার পর এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালি যখন পেনিসিলিন এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক্স মানে অনেক বেশি পরিমাণে তৈরি হওয়া শুরু করলো, এটা এতই সাকসেসফুল ছিল, মানে এই রোগ, সংক্রামক রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমানোর ক্ষেত্রে এটা এতই সাকসেসফুল ছিল যে অনেক সায়েন্টিস্ট এই ব্যাপারে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন। আম, সেই সময়কার আমেরিকার সার্জন জেনারেল উইলিয়াম স্টুয়ার্ট, বলা হয় তিনি এই উক্তিটা বলেছেন, কিন্তু সম্ভবত এটা তিনি আসলে বলেননি, এটা প্রবাবলি একটা আম, বানানো কথা। বাট তিনি না বললেও মনে হয় কেউ একজন বলেছেন ওই সময় যে সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজ নিয়ে বইপত্র বন্ধ করার সময় এসেছে। এগুলো নিয়ে আর পড়ালেখা করার কিছু নেই, দেখেন আমরা অ্যান্টিবায়োটিক্স পেয়ে গেছি, দিস ইজ আ সলভড প্রবলেম, আমাদের এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। চলেন এখন আমরা অন্যান্য অসুখ নিয়ে চিন্তা করি, আমরা ডায়াবেটিস নিয়ে চিন্তা করি, আমরা হার্ট ডিজিজ নিয়ে চিন্তা করি, আমরা জেনেটিক রোগ নিয়ে চিন্তা করি, সেইগুলি নিয়ে এখন আমাদের চিন্তা করার সময় আসছে। আমাদের সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজ নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নাই, কারণ অ্যান্টিবায়োটিক্স চলে আসছে। সেই সময় সত্তরের দশকে, সত্তর না, 50, 60, 70-এর দশকে মানুষের চিন্তা ভাবনা আসলে সেই পর্যায়ে চলে গেছিল অ্যান্টিবায়োটিক্স নিয়ে, সায়েন্টিস্টদের ওভার কনফিডেন্স সেই পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু এখন আমরা 2025 সালে বাস করি, আমরা তো জানি এটা বাস্তবতা নয়, আমরা তো জানি এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা হিউজ প্রবলেম। সেই সময়কার সেই ধন্বন্তরী বা মিরাকল ড্রাগ আসলে কাজ করেনি। ব্যাকটেরিয়া মানে এই অসুখগুলোর এগেনস্ট, সরি, এই ওষুধগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তারা মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে। আমি আপনাদেরকে বলবো এই রিপোর্টটা পড়ে দেখবেন আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন। এই বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সার্ভেইলেন্স রিপোর্ট প্রকাশ করেছে, এবং এটার মাধ্যমে তারা বলেছে পৃথিবীর কোথায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অবস্থাটা কোন পর্যায়ের। বিশেষ করে বাংলাদেশ বা অন্যান্য এরকম উন্নয়নশীল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড বলা ঠিক না, বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অবস্থা কোন পর্যায়ে সেটা নিয়ে এখানে বিস্তারিত আলাপ আলোচনা আছে। কিন্তু একটা স্ট্যাটিস্টিক, এই জিনিসটা যে কোনো অ্যান্টিবায়োটিক্স রিলেটেড প্রেজেন্টেশনের শুরুতে সায়েন্টিস্টরা এই একটা স্ট্যাটিস্টিক উল্লেখ করেন, আমিও সেটা উল্লেখ করলাম। সেটা হচ্ছে এই 2021 সালে ল্যান্সেটের একটা পাবলিকেশনে দেখা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে এখন যত মানুষের মৃত্যু হয়, এটা যদি এই বেগেই চলতে থাকে, আমরা যদি এটা নিয়ে কোনো কিছু না করি, আমরা যদি এটা থামাতে না পারি, তাহলে 2050 সালে প্রতি বছর এটার কারণে 80 লাখ মানুষের মৃত্যু হবে। 80 লাখ মানে হচ্ছে, এখন হার্ট ডিজিজে প্রতি বছর 80 লাখ মানুষ মারা যায়, এখন রোড অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যায় না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে 50 লাখ মানুষ, 2050-এ যত মানুষ মারা যাবে। কোভিডের একদম চূড়ান্ত মুহূর্তেও মনে হয় বছরে 80 লাখ মানুষ মারা যায়নি। কিন্তু এমন দিন আসছে এই ল্যান্সেট সার্ভেলেন্সের কথা অনুসারে যে 2050 সালে আমরা যদি এটাকে থামাতে না পারি, তাহলে আসলেই বছরে 80 লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মানে এটা মহামারীর চেয়ে বড় মহামারী আসলে ধেয়ে আসছে। মানে এটা একটা ট্র্যাজিক ব্যাপার যে আমরা যেই ব্যাপারে ফোকাস দেওয়ার কথা সেই ব্যাপারে ফোকাস দেই না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা নিয়ে কি পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়? এটা নিয়ে কি ম্যাস লেভেলে অ্যাওয়ারনেস হয়? আমরা কিন্তু ওরকম অ্যাওয়ারনেস দেখি না। কিন্তু এটা হচ্ছে একটা ট্রেন একদম ধেয়ে আসছে আমাদের দিকে, মানব জাতির দিকে। এবং টু বি অনেস্ট, এটা যে খুব ক্লিয়ার কাট সলিউশন এখনো আমাদের কাছে আছে ব্যাপারটা তার নয়। এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। তো আম, এই বেসিক আলোচনার মধ্যে আরেকটা স্লাইড নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি। যদি খুব ব্রিফলি বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এমন কোনো টেকনিক যেটার ফলে অ্যান্টিবায়োটিক্স আর তার মধ্যে কাজ করতে পারে না, অ্যান্টিবায়োটিক্স কোনো মানে তাকে ঝামেলা করতে পারে না। এর বেশ কিছু মেকানিজম আছে। এই ছবিটা আমি পেয়েছি হচ্ছে নেচার রিভিউজ মাইক্রোবায়োলজির একটা পেপার থেকে। সো এখানে কাইন্ড অফ লাইক ডায়াগ্রামের মাধ্যমে কি কি উপায়ে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হতে পারে অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে সেটা দেখানো হয়েছে। যেমন একদম এই উপরের অংশটুকু যদি দেখেন, এই যে এই চারপাশের এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সেল, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। সো এইখানে এই যে একটা ছোট নীল জিনিস আছে, এটা একটা প্রোটিন, এই জিনিসটাকে আমরা বলি ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারগুলো ব্যাকটেরিয়ার মেমব্রেনের মধ্যে থাকে, এবং সেটা হচ্ছে কাইন্ড অফ মানে একটা গেট কিপারের মতো কাজ করে, যে কোন জিনিসটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকবে এবং কোনটা ঢুকবে না সেই জিনিসটা সে নিয়ন্ত্রণ করে।
তো এই পার্টিকুলার যে ট্রান্সপোর্টার পাম্পটা আছে সে যেটা করে সেটা হচ্ছে ভেতরে অ্যান্টিবায়োটিক যদি ঢোকেও সেটাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। এটার মাধ্যমে রেজিস্টার, এটা খুব সিম্পল একটা ব্যাপার, মানে আপনার অত চিন্তা করতে হবে না। জাস্ট ভিতরে অ্যান্টিবায়োটিক্স ঢুকবে, এই পাম্প পাম্প মেকানিজমের মাধ্যমে সে হচ্ছে গিয়ে জাস্ট তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। যাতে এর ফলে আর কি বলবো, মানে অ্যান্টিবায়োটিক্স বডির মধ্যে কোনো ঝামেলা করতে না পারে, সরি, সেলের মধ্যে। এই নিচের যে অংশটা ওইখানে একই রকম একটা ব্যাপার মোটামুটি দেখা যাচ্ছে। এই যে এই গোলাপি জিনিসগুলো এগুলো হচ্ছে ট্রান্সপোর্টার, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্টার। আমি ভুল বললাম, এই নীলটাকে আসলে ট্রান্সপোর্টার বলা ঠিক হবে না, যদিও তারা আম, এরকম মলিকিউল আদান প্রদান করে, এদেরকে আমরা পাম্পই বলবো কারণ এটা একটা পাম্পের মতো। এই নিচের এই গোলাপি অংশগুলো আসলে আরো অ্যাপ্রোপ্রিয়েটলি এদেরকে ট্রান্সপোর্টার বলা যায়। সো এই ট্রান্সপোর্টার এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক্স সেলের মধ্যে ঢোকে। সো সেই জিনিসটা তারা থামিয়ে দেবে যে না, অ্যান্টিবায়োটিক্স আর সেলের মধ্যে ঢুকতেই পারবে না। এটা হচ্ছে সেকেন্ড একটা মেকানিজম। মানে দেয়ালেই হচ্ছে দুটো মেকানিজম আছে, দেয়ালের মধ্যেই দুটো মেকানিজম ফিট করা আছে, যেটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক্স আর সেলের মধ্যে কোনো অসুখ সৃষ্টি করতে পারবে না। এটা হচ্ছে তৃতীয় মেকানিজম। অ্যান্টিবায়োটিক্স তো কোনো একটা কিছুর ওপর কাজ করে, তাই না? আমরা পেনিসিলিনের উদাহরণ দেখলাম, এটা হচ্ছে সেল ওয়ালের উপর কাজ করে। এছাড়া অন্য অ্যান্টিবায়োটিক্স আছে, সেটা হচ্ছে রাইবোজোমের উপর কাজ করে, অথবা অন্যান্য বিভিন্ন মেশিনারির উপর কাজ করে, আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ ইত্যাদি। সো ব্যাকটেরিয়া এমন একটা ব্যবস্থা করবে যে অ্যান্টিবায়োটিক্স যেই জিনিসটার ওপর কাজ করে তার মধ্যে যাতে একটা পরিবর্তন আসে। এর ফলে অ্যান্টিবায়োটিক্স আর আগের মতো কাজ করতে পারবে না। এটাকে আমরা বলি টার্গেট সাইট মডিফিকেশন। এগুলো একটু দ্রুত বলে যাচ্ছি কারণ এটা একটা ওভারভিউ, আমরা আসল আলোচনায় পরের স্লাইড থেকে ঢুকবো। জাস্ট আপনাদের যাতে একটা আইডিয়া থাকে যে যখন আমরা বলি রেজিস্ট্যান্স সেটা কি, মানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যে রেজিস্ট্যান্স জিনিসটা কিভাবে হয়। তো এটা হচ্ছে তৃতীয় মেকানিজম। 4 নাম্বার মেকানিজম হচ্ছে আগেরটার মতোই। ওই যে বললাম অ্যান্টিবায়োটিক্সের তো কোনো একটা টার্গেট থাকে। তো ব্যাকটেরিয়া এমন একটা সিস্টেম করবে, হয়তো ওই টার্গেটটার গায়ে কিছু একটা লাগিয়ে, যে অ্যান্টিবায়োটিকটা যাতে আর তার মানে তার উপর কাজ করতে না পারে কোনোভাবে, সেই জিনিসটার উপর একটা প্রোটেকশনের ব্যবস্থা করবে। এটাকে আমরা বলি টার্গেট প্রোটেকশন। 5 নাম্বার জিনিস, সেটা হচ্ছে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে ধরেন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোনো একটা প্রোটিনের উপর আহ, আহ, মানে ঝামেলা তৈরি করছে। সো ব্যাকটেরিয়া ওই পথে আর যাবেই না, সে হচ্ছে অন্য একটা সিস্টেম আবিষ্কার করবে অথবা অন্য একটা উপায় ব্যবহার করবে যেটার ফলে সে একই কাজ করতে পারে। আম, তো এটার অনেক এক্সাম্পল আছে এবং এটাই আমার মতে সবচেয়ে ফ্যাসিনেটিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের। যেমন ধরেন ওই অনেক অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে সেল ওয়াল বা মেমব্রেনের কোনো একটা বিশেষ উপাদানের ওপর এই অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে কাজ করে। সেটার জায়গায় ব্যাকটেরিয়া আরেকটা উপাদান ব্যবহার করা শুরু করবে যেটার উপর আর অ্যান্টিবায়োটিক্স কাজ করবে না। এটা হচ্ছে টার্গেট বাইপাস। মানে কাজই ওই টার্গেট আমি ইউজই করব না, অন্য একটা টার্গেট ইউজ করব। অ্যান্ড ফাইনালি লাস্ট উপায় যেটা, সেটা হচ্ছে এটা বোঝা সবচেয়ে সহজ, ব্যাকটেরিয়া ডিরেক্টলি অ্যান্টিবায়োটিকটাকে অ্যাটাক করে ভেঙে ফেলবে। এটা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড আর কি। আহ, তো এই হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ কাইন্ড অফ মেকানিজম যেটার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। জাস্ট কয়েকটা কাইন্ড অফ সিম্পল এক্সাম্পল। তো মোটামুটি এটাই ছিল আমাদের বেসিক আলোচনা, অ্যান্টিবায়োটিক্স কি, এটা একটা মহার্ঘ ব্যাপার কেন, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা আসলে কি বুঝে থাকি। আমার মনে হয় আপনারা বাকি বেসিক মোটামুটি জানেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে আমাদের জন্য বিশাল একটা সমস্যা ইত্যাদি, এই ব্যাপারগুলো আপনাদের কাছে অজানা নয়। তাহলে চলুন আমরা আসল আলোচনা শুরু করি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন দ্য ফার্স্ট প্লেস কোত্থেকে কোত্থেকে এলো। এই ব্যাপারটা নিয়ে আমরা এখন কিছুক্ষণ আলোচনা করি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোত্থেকে এলো, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা সবসময় বা অনেক সময় অ্যান্টিবায়োটিক্স এর কথা চিন্তা করি। আমরা মনে করি অ্যান্টিবায়োটিক্স আসলে কমার্শিয়ালি ব্যবহার করা শুরু হয়েছে মোটামুটি এখন থেকে 100 বছর আগে। সো তখন থেকেই রেজিস্ট্যান্স শুরু হয়েছে। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা শুরু করলাম, ব্যাকটেরিয়া তার বিরুদ্ধে প্রতিরোধ করা শুরু করলো। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইতিহাস মোটামুটি বিগত 100 বছরের, এরকম একটা ধারণা পপুলার লেভেলে আছে। সো এই ব্যাপারে আমি কয়েকটা এক্সপেরিমেন্টের কথা বলবো এবং স্টাডির কথা বলবো যেগুলি আমার মতে খুব ইন্টারেস্টিং। তো আহ, একটা খুব ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল 2006 সালে, মানে বেশ অনেক দিন আগে, এখন থেকে 20 বছর আগে। সো এই সায়েন্টিস্টরা যেটা করেছিলেন এটা অত্যন্ত সিম্পল টেকনিক, এখানে কঠিন কিছুই নেই। তারা
তারা স্রেফ মাটি থেকে মাটি থেকে 500টা ব্যাকটেরিয়ার স্ট্রেন জোগাড় করেছিলেন। স্ট্রেন মানে হচ্ছে কাইন্ড অফ লাইক ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া, বাট এগুলো ডিফারেন্ট প্রজাতি বলা যাবে না। মানে আহ, প্রজাতির নিচে যে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ থাকে সেটাকে আমরা বলতে পারি স্ট্রেন, খুব সহজ করে যদি বলি। তো তারা মাটিতে থেকে 500 রকম ব্যাকটেরিয়ার স্ট্রেন জোগাড় করলেন। এরা ধরেন বিভিন্ন প্রজাতিতে ছিল কিন্তু একই জিনাসের মধ্যে। আম, বিভিন্ন বিভিন্ন জায়গার মাটি থেকে তারা কালেক্ট করেছিলেন, শহরের মাটি, জঙ্গলের মাটি, তারপর গ্রামের মাটি ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মাটির নমুনা নিয়ে সেখান থেকে তারা 500টা ব্যাকটেরিয়া স্ট্রেন কালেক্ট করলেন। এবং তারপর দেখলেন যে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখি কিনা। আমাদের এক্সপেকটেশন কিন্তু হওয়া উচিত না, কারণ এই ব্যাকটেরিয়াগুলো তো বাবা হসপিটাল থেকে আসেনি, এটা তো কোনো মানুষের পেট থেকে আসেনি। এটা তো এমন না যে অ্যান্টিবায়োটিকের বোমা পড়ার পর আমি সেখান থেকে ব্যাকটেরিয়া স্যাম্পল করছি, ব্যাপারটা তো তা না। আমি লিটারালি বাইরে গিয়ে মাটি থেকে মানে ব্যাকটেরিয়া কালেক্ট করছি এবং জিজ্ঞেস করছি এই মাটির ব্যাকটেরিয়া যারা প্রবাবলি জীবনে অ্যান্টিবায়োটিক্স চোখে দেখেনি, অর অ্যাটলিস্ট আমরা যে ওষুধ ব্যবহার করি সেটা চোখে দেখেনি, তাদের মধ্যে কি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখতে পাই কিনা। এবং বিজ্ঞানীরা দেখলেন বাস্তবতা সেটাই, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে সবাই, সবাই মানে সবাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, একটাই মানে এক্সেপশনও না। তারা 480টা মনে হয় টোটাল ব্যাকটেরিয়া স্ট্রেন নিয়ে কাজ করেছিলেন, এবং সেই 480টার মধ্যে 480টাই হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনোটাই এককভাবে, মানে এমন না যে কোনোটা জাস্ট একটার এগেনস্টে রেজিস্ট্যান্ট, বরং মিনিমাম দুইটার এগেনস্টে সবাই রেজিস্ট্যান্ট। মানে এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো মাটির মধ্যে পাওয়া যায় এদের মধ্যে সবাই একাধিক অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে। ইটস অ্যাজ ইফ প্রকৃতির মধ্যে বাই ডিফল্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে, আপনি অ্যান্টিবায়োটিক সেখানে দেন কিংবা না দেন। এই প্লটটার দিকে যদি আপনার একটু তাকান, এই পেপার থেকে এই প্লটটা নেওয়া, এটার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এই 500টা বা 480টা ব্যাকটেরিয়ার মধ্যে কত পার্সেন্ট অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কয়টা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট। সো এখানে সবচেয়ে উঁচু বার দেখা যাচ্ছে 7 আর 8-এর মধ্যে, তাই না? তার মানে গড়ে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াই 7-8টা অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট, মাটি থেকে পাওয়া ব্যাকটেরিয়া। আমরা যদি স্পেসিফিক্যালি তাকাই যে কোন কোন অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে তারা রেজিস্ট্যান্ট, এগেন এক্স হচ্ছে গিয়ে 100, মানে হচ্ছে আম, মানে 100% ব্যাকটেরিয়া হচ্ছে এর এগেনস্টে রেজিস্ট্যান্ট। সো 480টা ব্যাকটেরিয়ার মধ্যে 480টাই রেজিস্ট্যান্ট। আর এক্স অ্যাক্সিস হচ্ছে গিয়ে পার্টিকুলার অ্যান্টিবায়োটিক্স এর নাম, কোনটার এগেনস্টে সে রেজিস্ট্যান্ট সেটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স এর এগেনস্টে একদম সব ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট, এই যে ট্রাইমেথাপ্রিম, ফসফোমাইসিন, তারপর ড্যাপ্টোমাইসিন, এগুলোর এগেনস্টে 100% ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রাইমেথোপ্রিম, যেটা মাত্র বাজারে এসেছে। 2006 সালে এই পেপার বের হয়েছে, কিছুদিন আগে বাজারে এসেছে। আমি মাটিতে গিয়ে দেখতেছি মাটির নমুনার মধ্যে 100% ব্যাকটেরিয়া এটার এগেনস্টে রেজিস্ট্যান্ট। তার মানে আমাদের ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে যে বেসিক আইডিয়া সেটা একটু পরিবর্তন করা দরকার, তাই নয় কি? মানে ব্যাপারটা এমন না যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে এদেরকে রেজিস্ট্যান্ট করে ফেলতেছি, ইনফ্যাক্ট প্রকৃতিতে এমনিতেই এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। সো এই পর্যন্ত শুনে অনেকে আপত্তি করতে পারেন, ভাইয়া এই কনক্লুশন হয়তো ঠিক হচ্ছে না, হয়তো ওই মাটির মধ্যে কোনোভাবে কি বলবো অ্যান্টিবায়োটিক্স গিয়ে পড়ছে, এই জন্য তার রেজিস্ট্যান্ট হয়ে গেছে ইত্যাদি। এরকম একটা যুক্তি কেউ দিতে পারেন এবং সেটা ডেফিনেটলি একটা ভ্যালিড যুক্তি। তো এটার জন্য আমরা আমাদের পরবর্তী পেপারটার দিকে তাকাই। এইখানে সায়েন্টিস্টরা যেটা করেছেন, পার্মাফ্রস্ট বলে একটা ব্যাপার আছে। পার্মাফ্রস্ট হচ্ছে মাটির এমন স্তর, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বরফে আবৃত ছিল, এবং সেই জায়গাটা বরফ এবং মাটি মিলে এমন শক্ত অবস্থায় আছে যে সেটা জাস্ট পার্মানেন্টলি মানে জমে থাকে, এজন্যই পার্মা ফ্রস্ট। এটা কখনোই গলে না, একদম পার্মানেন্টলি সবসময় জমে থাকে। সো ওই পার্মা ফ্রস্টে যদি কিছু আটকে থাকে তার মানে ওটা এখান থেকে বেরো হতে পারবে না, কিছু ঢুকতেও পারবে না। যদি পার্মা ফ্রস্টের বয়স 30,000 বছর হয়, মানে 30,000 বছর আগে যদি পার্মা ফ্রস্টটা তৈরি হয়, তার মানে ওর ওর মধ্যে যা আছে সেটার বয়স 30,000 বছর। কারণ এর সংজ্ঞাই হচ্ছে এটা হচ্ছে জাস্ট কখনোই কখনোই গলে না, এটা হচ্ছে এরকম একদম শক্ত অবস্থায় থাকে সবসময়। সো কানাডার কোনো একটা জায়গায়, কানাডা অনেক ঠান্ডা আপনারা নিশ্চয়ই জানেন, এই এরকম একটা মাটির নিচের পার্মাফ্রস্ট লেয়ার থেকে সায়েন্টিস্টরা হচ্ছে আম, কিছু নমুনা কালেক্ট করলেন। আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম কারণ আমি বুঝতে পারছি যে এই লাইনটা আসলে কোনো কারণে আমার স্লাইডে একটু এদিক ওদিক হয়ে গেছে। এটা
এই পার্মাফ্রস্টে ইন্ডিকেট করার কথা। যাই হোক, আপনারা মনে হয় বুঝতে পারছেন। সো এই পার্মাফ্রস্টের নমুনা তারা কালেক্ট করলেন এবং তার কার্বন ডেটিং করে দেখলেন যে এটার বয়স হচ্ছে গিয়ে 30,000 বছর। পার্মাফ্রস্ট 30,000 বছর আগে মানে ওই মাটিটা ওইভাবে জমেছে। এবং তারপর তারা যেটা করলেন, এই নমুনায় যে ডিএনএ গুলো পাওয়া যায় তার সব সিকোয়েন্স করে ফেললেন। ডিএনএ সিকোয়েন্সিং, এটা 2011 সালের পেপার। তখন মোটামুটি ডিএনএ সিকোয়েন্সিং টেকনিক ভালোই চলে এসেছে। এবং ডিএনএ সিকোয়েন্স করে আম, হ্যাঁ মানে যেটা লেখা আছে স্লাইডের মধ্যে সেটাই সত্য। ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন পাওয়া গেল। কিন্তু এই মুহূর্তে স্লাইডে আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন লাইক প্রাচীন প্রাণীর ছবি। এটা হচ্ছে বাইসন, এটা হচ্ছে একিউয়াস, মানে প্রাচীন ধরনের ঘোড়া। এটা ম্যামথ, আপনার ম্যামথ সবাই চিনেন। তো এদের ডিএনএ হচ্ছে গিয়ে পার্মাফ্রস্টের মধ্যে পাওয়া গেল। তার মানে কি, এটা আসলে অত্যন্ত প্রাচীন জিনিস, তাই না? 30,000 বছর আগে সায়েন্টিস্টদের কথা অনুসারে, কার্বন ডেটিং অনুসারে। এবং তারা দেখলেন সেই 30,000 বছরের পার্মাফ্রস্টের মধ্যেও যে ব্যাকটেরিয়া পাওয়া যায় তাদের, মানে তাদের মধ্যেও এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলো আছে। মানে তাদের মধ্যে এমন জিন আছে যেটা দিয়ে অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে তারা প্রতিরোধ করতে পারে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। এটা একটা মানে বোমার মতো অ্যান্টিবায়োটিক, এটা অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিক, যদিও এখন এটার এগেনস্ট রেজিস্ট্যান্স চলে এসেছে। আম, মানে এটা সায়েন্টিস্টদের জন্য ইন্টারেস্টিং, কারণ সবাই প্রথমে মনে মনে করেছিলেন ভ্যাঙ্কোমাইসিন এমন কমপ্লিকেটেড উপায়ে কাজ করে যে এটার এগেনস্টে রেজিস্ট্যান্ট তৈরি হওয়া অত্যন্ত কঠিন। এটা ছিল সায়েন্টিস্টদের একটা অ্যাজাম্পশন, যেটা পরে ভুল প্রমাণিত হয়েছে। সো তারা আসলে ইন্টারেস্টেড ছিলেন এটা দেখার জন্য যে সেই 30,000 বছর আগের প্রাচীন পার্মাফ্রস্ট, সেখানে কি আমরা ভ্যাঙ্কোমাইসিনের এগেনস্টে রেজিস্ট্যান্ট জিন দেখি কিনা। এবং তারা দেখলেন যে হ্যাঁ দেখি, ভ্যাঙ্কোমাইসিনের এগেনস্টে তিনটা রেজিস্ট্যান্স জিন পরিচিত এখন ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। তারা এক্স্যাক্টলি ওই তিনটা জিনই দেখলেন সেই 30,000 বছর আগের বরফের মধ্যে যে ব্যাকটেরিয়া তাদের মধ্যেও পাওয়া যায়। এবং সেখানেই তারা থামলেন না। সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থেকে যে প্রোটিনটা তৈরি হয়, মানে যেই প্রোটিন দিয়ে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্টের কাজটা হয়, সেই প্রোটিন তারা ল্যাবে বানিয়ে দেখলেন। এবং এখনকার যে রেজিস্ট্যান্ট প্রোটিন সেটার সাথে তার স্ট্রাকচার তুলনা করে দেখলেন। এই নীল হচ্ছে সেই প্রাচীন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোটিন 30,000 বছর আগের। আর সবুজ হচ্ছে এখনকার দিনে আমরা মানে হসপিটালে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোটিনটা দেখি। এবং আপনারা মনে হয় বুঝতে পারছেন দুটো একই রকম দেখতে, তাই না? কিছু ডিফারেন্স আছে। এই প্রোটিনের চেহারা অত্যন্ত বিতিকিচ্ছিরি হয়। প্রোটিন তো ফোল্ড হয়ে একটা উইয়ার্ড 3 ডিমেনশনাল স্ট্রাকচার হয়। বাট এমনিতে আপনারা মোটামুটি হয়তো বুঝতে পারছেন অধিকাংশ জায়গায় মিল আছে। খালি এই জায়গাটাতে মানে একটা লুপের মতো আছে এই মডার্নটার মধ্যে, যেটা এনশিয়েন্টটার মধ্যে বা প্রাচীনটার মধ্যে ছিল না। তো এইখান থেকেই আসলে আবার প্রমাণিত হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে মানে প্রকৃতিতে প্রাগৈতিহাসিক কাল থেকে আছে। আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু অনেক আগে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওষুধ ব্যবহার ট্যাবহার সবকিছুর অনেক আগে থেকেই প্রকৃতিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল। এরপর আসলে আরো অনেক স্টাডিতে এই ব্যাপারটাই প্রমাণিত হয়েছে। সেটা বলার আগে আমি একটু থেমে আপনাদেরকে এই পেপারটা সম্পর্কে বলতে চাই যেখানে আসলে এই জিনিসটা প্রমাণিত হয়েছে। যে স্টাডিটার কথা আমরা বললাম, এইটাই হচ্ছে সেই স্টাডি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন ইজ এনশিয়েন্ট। এটা নেচারে পাবলিশ হয়েছে 2011 সালে। এবং এটা গুগল স্কলারে দেখবেন 3,500-এর বেশি বার সাইটেড হয়েছে। একটা পেপার যত সাইটেড হয়, যত উদ্ধৃত হয়, সেই পেপার মানে তত প্রভাবশালী বা তত নামজাদা আর কি। সাইটেশন হচ্ছে গিয়ে একটা পজিটিভ। অন্যান্য সায়েন্টিস্টরা এই পেপারটার কাজে অনেক ইন্টারেস্টেড হয়েছেন এবং এই কারণে এতবার সাইট করছেন। সো এমনিতে নেচারে প্রকাশিত একটা পেপার গড়ে 50 বার সাইটেড হয়, এটা একটা হিউজ নাম্বার। 50 বার বছরে সাইটেড হওয়া, এটা একদম সায়েন্টিস্টের স্বপ্ন। গত বছর আমার পেপার পাবলিশ হয়েছে, এখন মনে হয় 10 বারও সাইটেড হয়নি। বাট 50 বার নেচারের একটা পাবলিশড পেপার হচ্ছে সাইটেড হয়। কিন্তু এই পেপারটা বছরে গড়ে 255 বার উদ্ধৃত হয়েছে। এটা একটা গ্রাউন্ড ব্রেকিং ব্লকবাস্টার পেপার যেখানে সায়েন্টিস্টরা প্রমাণ করেছিলেন 30,000 বছর আগের পার্মাফ্রস্টের মধ্যেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে। সো তাদের সেই কাজটার পর এরপর আরো বিভিন্ন প্রেক্ষিতে আসলে একই কথা প্রমাণ হয়েছে যে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অত্যন্ত প্রাচীন। এটা মনে হয় একই গ্রুপ অফ সায়েন্টিস্ট, আমার যদি ভুল না হয়ে থাকে, তারা হচ্ছে কাইন্ড অফ ওই একই কাজ করেছেন। কোনো এক জায়গায় মাটির নিচে একটা গুহা, সেখানে কখনো কোনো মানুষের পদচারণা ছিল না। সেইখান থেকে তারা হচ্ছে নমুনা নিয়ে ওখানে স্যাম্পল করে দেখেছেন সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যায় কিনা, এবং তারা দেখেছেন হ্যাঁ, সেখানেও দেখা যায়। এটা মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং কেস। এখন থেকে 5,000 বছর আগে একজন ওই ইটালির কোথাও
সেই তাম্র যুগের একজন মানুষ। উনি হচ্ছে মানে তার বডি মানে ন্যাচারালি মামিফাইড হয়ে গিয়েছিল। মানে মনে হয় অত্যন্ত ঠান্ডার মধ্যে তার দেহটা এমনিতেই প্রাকৃতিকভাবে একটা মমিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সো তার দেহটা এখন পর্যন্ত সায়েন্টিস্টের কাছে, এবং তারা এর উপর বিভিন্ন বিভিন্ন ধরনের গবেষণা করেছেন। মানে তার স্টাডি, মানে তার চেহারা সুরত ইত্যাদি কিরকম ছিল। এখানে এই ছবিটা আসলে সিএনএন থেকে নেওয়া। এখানে তাকে খুবই হ্যান্ডসাম দেখাচ্ছে, তার লম্বা চুল ইত্যাদি। অ্যাজ ফার অ্যাজ উই নো, এই ভদ্রলোকের গায়ের রং এত সাদা ছিল না। ওনার গায়ের রং হয়তো আমাদের মতোই অথবা আমাদের একটু ডার্ক ছিল, এবং তার মাথায় চুল ছিল না। বাট এটা হচ্ছে পাবলিক ইমাজিনেশনে আমরা মনে করি লোকটা দেখতে এরকম, যদিও আসলে সেরকম ছিল না। যাক, আমাদের কথার সাথে রেলেভেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই লোকের পেটের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন পাওয়া গেছে, তাম্রযুগের মানুষ। মানে উনি তো, আমার তো মনে হয় না টাইম ট্রাভেল ছাড়া পেনিসিলিন জীবনে খাইছেন। বাট তার পেটের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দেখতে পারি। একই কথা প্রযোজ্য হচ্ছে দক্ষিণ আমেরিকার 1,000 বছর আগে। ওইখানেও একটা মমির কালচার ছিল। ওইখানে হচ্ছে মানুষ মারা গেলে তাদের দেহ মমি করে রাখতো। সো ওইখানেও হচ্ছে গিয়ে তারা দেখেছেন পেটের মধ্যে ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দেখা যায়। তুন্দ্রা অঞ্চলে হাজার হাজার বছর আগের। এটা হচ্ছে কানাডার একটা জায়গা, এখানে কোনো মানুষ থাকে না, এখানে হচ্ছে সায়েন্টিস্টদের রিসার্চ বেস থাকে। ইউরেকা হচ্ছে জায়গাটার নাম, রিসার্চ বেসটার নাম। ওইখানে তারা এই হাজার হাজার বছর আগের এই প্রাচীন ব্যাকটেরিয়ার মধ্যে রেজিস্ট্যান্স খুঁজে পেয়েছেন। সো আশা করি আপনার মোটামুটি কনভিন্স হয়েছেন। আমি অনেকগুলি স্টাডির কথা উল্লেখ করলাম। এটা মোটামুটি প্রমাণিত যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে এই আলেকজান্ডার ফ্লেমিং এর পর আসেনি। এটা মানে গতানুগতিকভাবে পৃথিবীতে ছিল। প্রাগৈতিহাসিক কাল থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রকৃতিতে ছিল। এটাই হচ্ছে কি একটা বাস্তবতা। সো এখান থেকে আমাদের বোঝা উচিত ক্যান অ্যান্টিবায়োটিক্স এর প্রবলেমটা এত ডিফিকাল্ট। মানে আপনি যে ওষুধটা দেবেন সেই ওষুধের এগেনস্টে প্রতিরোধ অলরেডি প্রকৃতিতে আছে, তাই না? অলরেডি ব্যাকটেরিয়া তার সব মানে রেডি হয়ে বসে আছে। তুই আমার এই ওষুধ দিবি, আমার সব মালসামাল অলরেডি আছে তোর সাথে মোকাবেলা করার জন্য। তো এই জন্যই হচ্ছে জিনিসটা ডিফিকাল্ট। মানে আপনি এত ধন্বন্তরী ড্রাগ যে ব্যবহার করবেন, কার এগেনস্টে করবেন? সে অলরেডি রেডি। সে 30,000 বছর আগে রেডি রেডি হয়েছিল। তো আশা করি এখান থেকে একটু ধারণা পাচ্ছেন যে কেন এই প্রবলেমটা বেশ ডিফিকাল্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সো এখন এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি যে এই এত আগে থেকে রেজিস্ট্যান্স আসলে কেন, মানে কেন আমরা প্রকৃতিতে এত আগে থেকে রেজিস্ট্যান্স দেখতে পাই। আম, আহ, যদিও সূচনা আমাকে প্রথমে বলেছেন যে আমরা কথাবার্তা পরে বলবো, বাট একটু 2-3 মিনিট ব্রেক নিতে পারি। আপনারা চাইলে একটু গেস করেন তো চ্যাটে অথবা আনমিউট করে যে আপনাদের কেন মনে হয় এত আগে থেকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন দেখি প্রকৃতিতে। শ্যামল ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। জি। আপনি যদি কোয়েশ্চেন ডিরেক্ট নিতে চান আর কি, যদি আচ্ছা এমন হয় যে টপিকের সাথে রিলেভেন্ট হচ্ছে এন্ড কোয়েশ্চেনের আনসার গুলো আপনি সাথে সাথে দিয়ে দিয়ে দিতে কমফোর্ট ফিল করছেন, তাহলে আপনি ইফ পসিবল আপনি কোয়েশ্চেন আনসার সেশন গুলো মানে সাথে সাথে আর কি কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমরা আপ টু ইউ। মাঝামাঝি একটা জিনিস করি। জাস্ট ওকে, দুই শিওর। একটা কোয়েশ্চেন নেই, তারপর দেন উই মুভ অন টু সামথিং এলস, যাতে একটু ব্রেক থাকে আলোচনাগুলোর মধ্যে। ওকে, তাহলে এখন শিওর। কি আপনি আমাকে কোয়েশ্চেনগুলো জানাতে চান, নাকি আমি কমেন্টে জি, দেখবো কি কি এই কোয়েশ্চেন মুহূর্তে এসেছে? আমাদের কাছে দুইটি কোয়েশ্চেন এসেছে। আহ, প্রথম কোশ্চেনটি আসলে আপনি যে ডিসকাশনটি করছিলেন, লাস্ট ডিসকাশন যেটা ছিল সেটার উপর, উম, আপনি যে স্টাডিজ গুলো নিয়ে বলেছিলেন, সেটা নিয়ে আর কি কোশ্চেনটা আসছে যে ডিড দিস স্টাডিজ অলসো শোড whether naturally found resistance is seen in common pathogenic microbial strains, pathogens of common disease অ্যাকচুয়ালি উনি ইন্ডিকেট করেছেন। কোশ্চেনটি ন্যাচারালি করেছেন ফাউন্ড রেজিস্ট্যান্স। মোহাম্মদ জাহিদ হাসান। জি। আম, এই পার্টিকুলার স্টাডিগুলো আসলে স্পেসিফিক্যালি সেই সব ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেছেন। ওয়েল, পার্মাফ্রস্ট আর সয়েল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তারা প্যাথোজেন দেখেননি, সেক্ষেত্রে তারা নর্মাল সয়েল ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেছেন। কিন্তু ওই মমিদের পেটের মধ্যে থেকে যে মানে এগুলো নেওয়া হয়েছে, ওগুলোর মধ্যে আসলেই প্যাথোজেন ছিল। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার ভুল হতে পারে, বাট মনে হয় তাদের মধ্যে আসলেই প্যাথোজেন ছিল। এবং ওইখান থেকেই তারা সেগুলো আইসোলেট করেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আরো একটি কোশ্চেন আমাদের এসেছে, কিন্তু এই কোশ্চেনটি হয়তো সিকোয়েন্সিয়ালি পরবর্তীতে আলোচনা হয়ে যাবে। কোশ্চেনটি হলো অ্যান্টিবায়োটিক পাইপলাইন এখন কেন ড্রাইং আপ।
নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা এত কঠিন কেন? আই গেস আমরা ফার্দার যখন প্রসিড করব আলোচনার সাথে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয়, কারণ এই পুরা প্রেজেন্টেশনের বক্তব্যই হচ্ছে ক্যান অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত বড় নতুন একটা থ্রেট কেন। অ্যান্টিবায়োটিক, তো হ্যাঁ, এক্স্যাক্টলি। রাইট। তো আমি জুম চ্যাটে আসলে কিছু কমেন্ট দেখছি। আমি যে কোয়েশ্চেনটা করলাম এত আগে থেকে রেজিস্ট্যান্স কেন, এটার কিছু অ্যান্সার কেউ কেউ দিয়েছেন, এগুলি নিয়ে একটু কথা বলি। একজন বলেছেন হচ্ছে মিউটেশন। এটা ঠিক, কিন্তু মানে যথেষ্ট ঠিক না। মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে কি এরকম, মানে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে আই ডোন্ট নো 2+2 ইকুয়ালস কত, আপনি যদি বলেন আল্লাহ ভালো জানেন, কথাটা ঠিক, অ্যাবসলিউটলি কথাটা ঠিক, কিন্তু এটা গ্রহণযোগ্য উত্তর না, তাই না? সো আপনি যদি বলেন মিউটেশন, মিউটেশন হচ্ছে সব জীবের মধ্যে সব সময় হতে থাকে এবং এটার ফলে যে কোনো কিছু হতে পারে। সো আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মিউটেশনের পর রেজিস্ট্যান্সটা আসলো কেন। এটা হচ্ছে কি আমাদের মেইন প্রশ্ন। বাট থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। আম, তারপর আরেকজন লিখেছেন হচ্ছে ডিফেন্স মেকানিজম কাছাকাছি, এটা নিয়ে আমরা কথা বলবো। পপুলেশন সাইজ বেশি, অ্যান্টাগনিজম, হ্যাঁ এটা আরো অনেক কাছাকাছি। র্যাপিডলি অ্যাডাপ্ট থ্রু জেনেটিক ভেরিয়েশন, এভলিউশন, মিউটেশন, এই তিনটা একই রকম প্রশ্ন। এই তিনটা জিনিস সব সময়ই হয়। তো আমাদের মানে এটা বলা যথেষ্ট না যে এভলিউশন হয় অথবা মিউটেশন হয়। আমাদের যে প্রশ্নটার উত্তর দিতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি রেজিস্ট্যান্স কেন তৈরি হয়েছে। আম, আহ, আচ্ছা, স্বাধীন সরকার ভাইয়ের কমেন্ট দেখছি, ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিজে থেকেই তৈরি করবে না, আগে থেকেই করো, কিন্তু সেটা টিকে থাকার জন্য না, অ্যাক্টিনোমাইসিটিস তো মাটিতে থাকে। আম, আচ্ছা, আমার মনে হয় এইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। জাহিদ হাসানও একটা অ্যান্সার দিচ্ছেন, সবাই মোটামুটি একই অ্যান্সার দিচ্ছেন। আম, মমির শরীর নিয়ে একটা কোয়েশ্চেন করেছেন, কিন্তু রিমেম্বার আমরা হচ্ছে বরফের মধ্যেও রেজিস্ট্যান্স পেয়েছি, এটা নট নেসেসারিলি অ্যাবাউট মমির শরীর। আচ্ছা, আশফাক মাহমুদ যে কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়েছেন এটা সবচেয়ে অ্যাকিউরেট অ্যান্সার। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ওয়াজ অলরেডি প্রেজেন্ট ইন নেচার, এটাই এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। মানে এক্সাক্ট অ্যান্সার এটাই আমার মনে হয়। এরপর আর মানে আহ, এরপর আর অ্যান্সার শোনার দরকার নেই, যেহেতু ভালো রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। আসলে অ্যান্টিবায়োটিক্স প্রকৃতিতে আগে থেকেই ছিল। মানে অ্যান্টিবায়োটিক্স একটা ওষুধ, কিন্তু এই ওষুধটা আমরা কোথা থেকে পেয়েছি? মানে আলেকজান্ডার ফ্লেমিং ওষুধটা কোথা থেকে পেয়েছেন? উনি তো ওষুধটা নিজে বানাননি, তাই না? উনি দেখেছেন যে একটা ন্যাচারালি পাওয়া যায় এরকম একটা মোল্ড বা একটা ফাঙ্গাস, সে ওষুধটা তৈরি করছে। সো অ্যান্টিবায়োটিক্স মানে সে তো প্রাকৃতিকভাবেই তৈরি করছিল, তাই না? তো একইভাবে ব্যাকটেরিয়া হচ্ছে প্রকৃতিতে অ্যান্টিবায়োটিক্স নর্মালি তৈরি করে, এবং যেহেতু সে অ্যান্টিবায়োটিক্স তৈরি করে, কাজেই সেটার সাথে খাপ খাওয়ানোর জন্য, সেটার মানে প্রেক্ষিতে টিকে থাকার জন্য সে রেজিস্ট্যান্স মেকানিজমও তৈরি করে রাখবে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আমরা মানুষের মধ্যে ব্যবহার করি কাইন্ড অফ ব্যাকটেরিয়াকে ঘায়েল করার জন্য, যুদ্ধ বিগ্রহের উপাদান হিসেবে। তো ব্যাকটেরিয়া মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক্স ইউজ করে আসলে যুদ্ধ বিগ্রহের উপাদান হিসেবে। একজন হচ্ছে কি অ্যান্সার লিখেছেন অ্যান্টাগনিজম, সেটা হচ্ছে এর কাছাকাছি, যে একটা ব্যাকটেরিয়া এমন অ্যান্টিবায়োটিক তৈরি করে যেটার ফলে আরেক তার শত্রু মানে ব্যাকটেরিয়া যাতে ঘায়েল হয়, যাতে তার রিসোর্সগুলো সে নিয়ে নিতে পারে। এটা একটা ব্যাখ্যা ডেফিনেটলি হতে পারে, এবং হয়তো এই জন্যই কিছু অ্যান্টিবায়োটিক্স ব্যবহৃত হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনিতে প্রকৃতিতে অ্যান্টিবায়োটিক্সের রোল আসলে অনেক বিস্তৃত। যেমন এই পেপারটা, এই রিভিউটা হচ্ছে গিয়ে কয়েক বছর আগে বের হয়েছে। সেখানে তারা দেখিয়েছেন যে এমনিতে প্রাকৃতিকভাবে যে অ্যান্টিবায়োটিক্সগুলো তৈরি হয়, তাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে বায়োফিল্ম ফর্মেশন রেগুলেট করা। মানে বায়োফিল্ম হয়তো আপনারা অনেকে জানেন, আপনারা মাইক্রোবায়োলজির ছাত্রছাত্রী যেহেতু, ব্যাকটেরিয়ার যখন একদম কলোনির মতো ঘন হয়ে গ্রো করে তখন তারা তাদের চারপাশে বায়োফিল্ম তৈরি করে। এটার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। এটার ফলে তারা সহজে বেঁচে থাকতে পারে, শত্রুর মোকাবেলা করতে পারে, নিজেদের মধ্যে জিন আদান প্রদান করতে পারে, সেটা অন্য আলোচনা, বায়োফিল্ম নিয়ে আলাদা লেকচার হওয়া সম্ভব। কিন্তু এই বায়োফিল্ম ফর্মেশন এটার একটা সিগন্যাল হিসেবে তারা অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করে। তো এটার সবচেয়ে কাছাকাছি এক্সাম্পল আমাদের দেহে যেটা আছে সেটা হচ্ছে হরমোন। মানে আমাদের বডির মধ্যে হরমোন যে ভূমিকাটা পালন করে সিগন্যাল হিসেবে, আমাদের বডির একটা হরমোন একটা সিগন্যাল হিসেবে কোথাও গেলে সেটার প্রেক্ষিতে আমাদের বডি একভাবে রেসপন্ড করে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে গিয়ে তাদের হরমোন। অবভিয়াসলি অ্যান্টিবায়োটিক যদি আপনি অনেক বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে তো সে মারা যাবে, কিন্তু খুব কম মাত্রায় যদি দেন তাহলে সেটা তাদের মধ্যে এরকম সিগন্যালিং মলিকিউল হিসেবেই
কাজ করে। ব্যাপারটার সাথে অনেকটা চা বা কফির সম্পর্ক আছে। মানে চা বা কফি হচ্ছে গিয়ে কম ডোজে আমাদের জন্য খুব প্লেজেন্ট, কিন্তু ক্যাফিন পয়জনিং হয়তো মানুষ মারাও যেতে পারে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। তো অ্যাজ এ রুল প্রকৃতিতে কখনো ব্যাকটেরিয়া এমন কিছু বানাবে না যেটা রেগুলেট করার বা নিয়ন্ত্রণ করার কোনো উপায় তাদের জানা নেই। সো অ্যান্টিবায়োটিক্স তারা যে উদ্দেশ্যেই বানাক না কেন, ডেফিনেটলি সেটাকে রেগুলেট করার, সেটাকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার, সেটার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট বা মানে প্রতিরোধ ক্ষমতা থাকার একটা সিস্টেম তার মধ্যে থাকবে। সো এই জন্যই হচ্ছে, যেহেতু অরিজিনালি অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়া তৈরি করে এবং অন্যান্য জীব তৈরি করে, তাদের এগেনস্টে বেঁচে থাকার জন্য তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মেকানিজমও তৈরি করে রেখেছে। এই ডান দিকের যেই ছবিটা, এটা হচ্ছে জাস্ট ওই পেনিসিলিনেরই একটা মোল, যেটার সাথে জাস্ট কথা প্রসঙ্গে এসেছে বলে। তো এক কথায় বলতে গেলে এত আগে থেকে এই জন্যই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এসেছে। তবে এই ব্যাখ্যাটা সম্পূর্ণ নয়। তার কারণ এমনিতে আমরা প্রকৃতিতে যেসব ব্যাকটেরিয়ার মধ্যে যেই ধরনের রেজিস্ট্যান্স দেখি, আই এম সরি, এগুলো যে শুধুমাত্র প্রাকৃতিকভাবে পাওয়া অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে, ব্যাপারটা কিন্তু তা নয়। এমন হতে পারে যে অ্যান্টিবায়োটিক্সরা মানে সায়েন্টিস্টরা ল্যাবে বানিয়েছেন, এটা ব্যাকটেরিয়া আগে দেখেনি, কিন্তু তার এগেনস্টেও ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়। এটা কিন্তু আমরা দেখি। অনেক সিনথেটিক অথবা সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স আছে, সিপ্রোফ্লক্সাসিন হয়তো আপনারা নাম শুনবেন, অথবা ফ্লোরোকুইনন, এরকম আরো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে। এমিকেসিন অনেক প্রাচীন, প্রাচীন মানে আমাদের তুলনায় প্রাচীন, সে মনে হয় 70-80 দশকে তৈরি হয়েছে। এটা একটা সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক, এটার কোনো মানে প্রকৃতিতে এই জিনিস দেখা যায় না, কিন্তু তারপরেও ব্যাকটেরিয়ার এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার মানে এটা সম্পূর্ণ ব্যাখ্যা নয়, তাই না? মানে প্রাচীন এই জিনিসগুলো যে ব্যাকটেরিয়ার মধ্যে আছে, এই জিনিসটা মানে কমপ্লিট ব্যাখ্যা হতে পারে না। তাহলে এখন আমাদের নেক্সট অংশটাতে আসতে হবে, যে কিভাবে ব্যাকটেরিয়া আগে যে অ্যান্টিবায়োটিক কখনো দেখেনি, তার এগেনস্টে তারা কিভাবে রেজিস্ট্যান্ট হয়ে গেল। এগেন এটা একটা বিশাল আলোচনা। এই পুরা মানে আমাদের এই পুরা আলোচনাটা কাইন্ড অফ কয়েকটা কেস স্টাডি। সো আমরা জাস্ট কয়েকটা ছোট ছোট কেস স্টাডি নিয়ে কথা বলছি। আম, কিভাবে রেজিস্ট্যান্সের জিন তৈরি হয়, এটা একটা ফ্যাসিনেটিং আলোচনার ব্যাপার। মাইক্রোবিয়াল এভলিউশনারি বায়োলজি নিয়ে যারা কাজ করেন তারা এটা নিয়ে অনেক কথাবার্তা বলেন। সো আমি জাস্ট আপনাদেরকে একটা স্টাডির কথা বলবো, যেটা আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং। কিভাবে একদম জীবনে অ্যান্টিবায়োটিক্স ফেস না করলেও একটা ব্যাকটেরিয়া একদম গোড়া থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, সেটার একটা এক্সাম্পল আমরা এখন দেখব। তো এগেন এক্সপেরিমেন্টটা অত্যন্ত সিম্পল। আপনার মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, পৃথিবীর যত ইম্পর্টেন্ট রিসার্চ হয় তাদের একটা বিশাল অংশ হয় অত্যন্ত সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে। জাস্ট আপনার হাইপোথিসিস যদি খুব ভালোভাবে আপনি ডেভেলপ করেন, আপনি যদি জানেন যে আমি কি জানতে চাই, তাহলে অত্যন্ত সিম্পল এবং বেসিক টেকনোলজি দিয়ে সেটার সমাধান বের করা সম্ভব। এর জন্য মানে বাংলাদেশেও যে টেকনোলজি অ্যাভেলেবল, সেটা দিয়েই সম্ভব। মানে টেকনোলজি ইজ নট অলওয়েজ এ বটল নেক। তো এটা হচ্ছে গিয়ে তার আরেকটা এক্সাম্পল। একটু আগে যে 500 ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়েছিলাম, সেটা আরেকটা এক্সাম্পল। তো আম, এই বিজ্ঞানীরা আসলে ল্যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করেছেন, তারা একমাত্র না, আরো অনেকে করেছেন। কিন্তু তারা এই ব্যাপারটা কিভাবে করবেন? তারা যেটা করেছেন, কম্পিউটার দিয়ে জাস্ট কমপ্লিটলি র্যান্ডম কিছু ডিএনএ সিকোয়েন্স তৈরি করেছেন। এই ডিএনএ সিকোয়েন্স জাস্ট কম্পিউটারে আপনি যদি জাস্ট র্যান্ডমলি এটিজিসি এটিজিসি ঘোড়ার ডিম লিখতে থাকেন, তাহলে যে জিনিস হবে সেইটাই। এটা দিয়ে কোনো জিন তৈরি হয় না, এটা দিয়ে কোনো প্রোটিন তৈরি হয় না। এগুলা জাস্ট মানে একটা র্যান্ডম নাম্বার জেনারেটরকে যদি আমি বলি যে আমাকে 150টা এটিজিসি বানিয়ে দাও, তাহলে সে যে মানে আউটপুটটা দেবে সেটাই। এটাই হচ্ছে র্যান্ডম ডিএনএ সিকোয়েন্স। তো এই র্যান্ডম ডিএনএ সিকোয়েন্সগুলো নিয়ে তারা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে এগুলোর প্রকাশ পাওয়ার ব্যবস্থা করলেন। মানে এমন একটা ব্যবস্থা করলেন যে যাতে এই র্যান্ডম ডিএনএ সিকোয়েন্সগুলো দিয়েই প্রোটিন তৈরি হয়। মানে ব্যাকটেরিয়ার মধ্যে এরকম একটা সিস্টেম তারা করলেন। তো এরকম আহ, কত মোটামুটি 3 মিলিয়ন মানে 30 লাখ সিকোয়েন্স তারা টেস্ট করলেন। এবং দেখা গেল এই 30 লাখ সিকোয়েন্স, যেগুলি ব্যাকটেরিয়া আগে কখনো দেখেনি, যেগুলি একদম র্যান্ডম কম্পিউটারে বানানো, আম, এগুলোর কারণেই এই ব্যাকটেরিয়াগুলো বেশ কিছু অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আম, ব্যাপারটা কিভাবে সম্ভব হলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। স্পেসিফিক্যালি তারা দেখলেন 3টা সিকোয়েন্স যেখান দিয়ে প্রোটিন তৈরি হয়, তারা এখানে বলছেন ARP 1 2 3। এই তিনটা সিকোয়েন্স দিয়ে যে প্রোটিনগুলো তৈরি হয়েছে, এই 3টা সিকোয়েন্স যদি ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রকাশ পায়, তাহলে সে
পার্টিকুলার কিছু অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কোন সেই অ্যান্টিবায়োটিক্স? এর নিচের এই বার প্লটটা যদি দেখেন, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এমআইসি কি, এটা নিয়ে এখন ডিটেল আলোচনায় যেতে চাচ্ছি না, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। বাট বলতে পারেন এগুলির কি বলবো, এগুলি যত বেশি, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু যত বেশি, এই ব্যাকটেরিয়া তত বেশি রেজিস্ট্যান্ট, মানে এমনি সহজ করে যদি আমরা বুঝি। আর এক্স অ্যাক্সিসে হচ্ছে বিভিন্ন টাইপ অফ অ্যান্টিবায়োটিক, ক্যান দিয়ে ক্যানামাইসিন, এসটিআর দিয়ে স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকেসিন ইত্যাদি। মানে এরকম বিভিন্ন টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স যা সংক্ষেপে লেখা। তো দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে অধিকাংশ অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টেই এই ব্যাকটেরিয়াগুলো কোনো ধরনের রেজিস্ট্যান্ট দিতে পারেনি। ব্যতিক্রম হচ্ছে চারটে অ্যান্টিবায়োটিক্স যেগুলোর কথা বললাম, ক্যান, স্ট্রেপ্টো, জেন্টামাইসিন আর অ্যামিকেসিন। এই তিনটার এগেনস্টেই ব্যাকটেরিয়াটা খানিকটা রেজিস্ট্যান্স দিতে পেরেছে। এবং কিছু ক্ষেত্রে এই নীল যে সিকোয়েন্সটা, এই প্রথম ARP1 যেটা, এই সিকোয়েন্সটা প্রকাশ হওয়ার ফলে ব্যাকটেরিয়া এমন রেজিস্ট্যান্স দিতে পেরেছে যেটা আমরা আমরা একদম মানে হসপিটালের মধ্যে দেখি। মানে অত্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স দেওয়া সম্ভব হয়েছে জাস্ট কম্পিউটারে বানানো র্যান্ডম সিকোয়েন্স প্রকাশ করার মাধ্যমে। এই জিনিসটা কিভাবে সম্ভব হলো, মানে সায়েন্টিস্টরা পরে পরীক্ষা করে দেখেছেন এই ব্যাকটেরিয়ার চারপাশে সবই হচ্ছে সেল ওয়াল আর মেমব্রেনের মানে কারসাজি। ব্যাকটেরিয়ার চারপাশে যে সেল মেমব্রেন থাকে, এই প্রোটিনগুলো যেটা করে সেটা হচ্ছে তারা সেল মেমব্রেনের মধ্যে গিয়ে সেঁধিয়ে যায়। এখন মানে আপনারা যদি এমনি ফিজিওলজি সম্পর্কে আপনাদের ধারণা থাকে, ব্যাকটেরিয়ার মেমব্রেন এটার কিন্তু একমাত্র কাজ জাস্ট একটা মানে বস্তার মতো কাজ করা, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাকটেরিয়ার মেমব্রেন দিয়েই কিন্তু শক্তি উৎপন্ন হয়। ব্যাকটেরিয়ার মেমব্রেনের দুই পাশে যে কি বলবো প্রোটনের কম বেশি হয়, সেটার ভিত্তিতেই কিন্তু শক্তি উৎপন্ন হয়। তার মানে ব্যাকটেরিয়ার মেমব্রেনেরও একটা ইলেকট্রিক চার্জ বা পোটেনশিয়াল আছে। সো এই বজ্জাত পেপটাইডগুলো বা প্রোটিনগুলো যেটা করেছে, তারা হচ্ছে এই মেমব্রেনের মধ্যে ঢুকে এদের এই পোটেনশিয়ালটা একটু চেঞ্জ করে দিয়েছে। এইটার ফলেই এইটার ফলেই এই চারটা অ্যান্টিবায়োটিক্স আর ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারছে না। এইভাবেই রেজিস্ট্যান্ট হয়ে গেল। এইভাবেই কিন্তু ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়। দেখলেন ব্যাপারটা কত সহজ, মানে এই মেসেজটাই আমি আপনাদেরকে দিতে চাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ বা বিবর্তন হওয়া অত্যন্ত সহজ। এতই সহজ যে আপনি কম্পিউটারে জাস্ট ছাই পাশ লিখে ব্যাকটেরিয়াকে খাওয়াই দেন, সেইটা দিয়েই সে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সেটা দিয়েই সে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এবং এগেন আমি প্রত্যেক ক্ষেত্রে আমি আপনাদের একাধিক স্টাডি দেখাতে চাই, যে জাস্ট একটা স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে ব্যাপারটা তার নয়। সায়েন্টিস্টরা তারপর এটা ফলো আপ স্টাডি করেছেন এবং দেখেছেন কোলিস্টিন বলে একটা অ্যান্টিবায়োটিক, সেটার এগেনস্টেও ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেছে কাইন্ড অফ এই মানে এইভাবেই জাস্ট র্যান্ডম সিকোয়েন্স ব্যবহার করে তারা হচ্ছে এই অন্যান্য অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ কোলিস্টিন হচ্ছে গিয়ে এখন মানে লাস্ট রিসোর্ট ড্রাগ। মানে অন্য সব অ্যান্টিবায়োটিক্স যখন ফেল মারে তখন আমরা কোলিস্টিনের কাছে যাই। কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো এরা এতই মানে এতই কি বলবো, এতই বুদ্ধি, সত্যি কথা বলতে, যে এদেরকে যদি এরা র্যান্ডম সিকোয়েন্স দেন সেগুলিও ব্যবহার করে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলে। কার এগেনস্টে? কোলিস্টিনের এগেনস্টে। মানে আমাদের লাস্ট রিসোর্ট যে ড্রাগ সেটার এগেনস্টে সে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক নম্বর প্রকৃতিতে সব জায়গায় ছড়িয়ে তো আছেই, কিন্তু যদি নাও থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করা এটা কোনো ব্যাপার না। নতুন রেজিস্ট্যান্স ডেভেলপ করা এটা কোনো ব্যাপার না, যেটা একদম মানে হাতে কলমে একটা এক্সাম্পল আমরা দেখলাম। তো জাস্ট আর দু একটা স্লাইড আমার আছে, বাট এই পর্যায়ে মনে হয় আমরা 2-3 মিনিট ব্রেক নিতে পারি যদি কারো মানে কোয়েশ্চেন থাকে, আম, বা এই ধরনের কারো কোনো বক্তব্য থাকে শোনার জন্য। আমি শ্যামল ভাই একটা এই সেক মুহূর্তে, জি, সরি। আহ, আপনি কন্টিনিউ করেন। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমাদের আসলে তেমন কোনো কোয়েশ্চেন নাই। আমরা তেমন কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তবে আমাদেরকে ইনবক্সে একজন কোয়েশ্চেন করেছে অ্যাকচুয়ালি। আপনি বারবার বলছেন যে আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আসলে আমরা এখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এবং লাইফ সায়েন্সের বিভিন্ন, ইটস ওকে, আমরা আসলে লাইফ সায়েন্সের বিভিন্ন ফ্যাকাল্টির স্টুডেন্ট, এবং আমরা এখানে নন সায়েন্সের আসলে কিছু স্টুডেন্ট আপনার সাথে যুক্ত হয়েছি, যেহেতু আমরা চেষ্টা করছি ম্যাসিভ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। তো আসলে আমাদেরকে একটি কোয়েশ্চেন করেছে কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট। আসলে যদিও এই মুহূর্তে আসলে কোয়েশ্চেনটি যেই ডিসকাশন হচ্ছে সেটার সাথে রিলেভেন্ট না, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটি একটি কোয়েশ্চেনই আছে।
তো তিনি তাহলে মূলত এই কোয়েশ্চেন কোয়েশ্চেনটা আমরা করেছেন। পরেই শুনি না হয়, এই কম্পিউটার শিওর, সায়েন্সের ব্যাপারটা। আচ্ছা, আমি শিওর। খুবই দুঃখিত, আমি আসলে এটা জানতাম না। আমি ধরে নিয়েছি যে ASM মানে মাইক্রোবায়োলজিতে আমরা সব ওকে। মাইক্রোবায়োলজিস্টরা এসেছেন। এক্স্যাক্টলি, বাট এক্স্যাক্টলি ASMRU হচ্ছে, ASMRU যেটা, এটা সেন্ট্রাল ইউএস এর যে ASM, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি, তাদের একটি অঙ্গ সংগঠন আমরা। কিন্তু আসলে আমরা এখানে সমগ্র সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা আছি সবাই মিলে আসলে কাজ করছি, যেন মাইক্রোবস বা মাইক্রোবায়োলজি এটার সাথে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি গুলোকে রিলেট করার জন্য। বেসিক্যালি আমরা পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক দায়বদ্ধতা, এই জায়গাগুলো নিয়ে কাজ করি। দ্যাট ডাজন্ট মিন আমরা শুধুমাত্র মাইক্রোবায়োলজি রিলেটেড টপিকস নিয়ে কাজ করি। আচ্ছা, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সূচনা এই ক্লারিফিকেশনটার জন্য। আমি আসলে স্লাইডগুলো এমনভাবে বানিয়েছি এবং আমার মানে প্রেজেন্টেশনের লেভেল এমনভাবে বানিয়েছি অ্যাজ ইফ আপনারা অলরেডি মাইক্রোবায়োলজির কিছু বেসিক জানেন, বাট এখন আমি জানতে পারছি যে ব্যাপারটা নেসারালি তা না। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি যেসব স্টাডি নিয়ে কথা বলছি এইসব ব্যাপারে, প্লিজ জানান, সেগুলো সেগুলো অ্যান্সার দেওয়ার মাধ্যমে যাতে আমরা এই প্রবলেমটা একটু সলভ করতে পারি। বাট শ্যামল আই এম ভাই, সরি ইটস ওকে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ইটস ওকে। আসলে আমরা ইনশাল্লাহ আমরা সামনে আপনাকে আবারও পাবো, তখন হয়তো আমরা রুট লেভেলের অথবা মেসিভ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, কারণ আমরা প্রতি বছরই আমাদের এই টপিকটা নিয়ে আমরা কাজ করি। আমরা স্কুল অ্যাওয়ারনেস করি, আরো আমাদের ভাস্ট প্রোগ্রাম থাকে। শ্যামল ভাই, আমরা এই মুহূর্তে আসলে আরো দুটি কোশ্চেন পেয়েছি আমাদের জুমে চ্যাট বক্সে, যে জিন ট্রান্সপোজন মে বি আনাদার কজ অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ইজ ইট রাইট? ইফ রাইট, দেন হাউ? থ্যাংক ইউ মাহমুদ সুজন ভাই আপনাকে কোয়েশ্চেনটা মাহমুদ করার জন্য। সুজন এটা কোশ্চেন করেছেন। লিটারালি আমাদের পরের স্লাইড। সো পরের স্লাইড কি ছিল আপনি আগেই বলে দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনার মানে এই কোয়েশ্চেনের জন্য। আমার এটা নিয়ে আর কথা বলতে হবে না। আর যে আমাদের আরো একটি কোয়েশ্চেন আছে। জি, যে আমাদের হ্যাঁ। সিয়াম, মাশফিকুর হাসান সিয়াম বলেছেন, ইজ কোয়ারাম সেন্সিং ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক্স অর অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স? আমার জানার মতে না, কোরাম সেন্সিং হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার মাধ্যম থেকে আরেকটা ব্যাকটেরিয়া কাইন্ড অফ লাইক ইনফরমেশন এক্সচেঞ্জ হয়। আম, তো রিয়েলি এসব? অ্যান্টিবায়োটিক, জি, কোনো, মেবি ইটস এ ইন্টারাপশন, আপনি কন্টিনিউ হ্যাঁ, করতে পারেন। আচ্ছা। তাসফিয়া জামান, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কাইন্ডলি চ্যাট বক্সে ড্রপ করবেন। শ্যামল ভাই, হ্যাঁ, আপনি। জি। জি, আমি সিয়াম ভাইয়ের যে কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার মনে হয় কোয়েশ্চেনটার কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক্সকে আমি বলেছিলাম এটা একটা সিগন্যালিং মলিকিউল, বাট কোরাম সেন্সিং আরো অনেক জেনারেল ব্যাপার সেটার সাথে। আমি যে কিছু কোরাম সেন্সিং এর মলিকিউল কি অ্যান্টিবায়োটিক্স হিসেবে কাজ করতে পারে কিনা আমি আসলে নিশ্চিত না। সত্যি কথা বলতে অ্যান্টিবায়োটিক্স আসলে ন্যাচারালি কোন উদ্দেশ্যে ব্যাকটেরিয়ারা ব্যবহার করে, এটা এখনো আমরা অত ক্লিয়ার কাট জানি না। এটা জানি না কারণ সেটা জানার আমাদের কোনো দরকার নেই। মানে আমাদের মেইন ফোকাস হচ্ছে কি আমাদের মধ্যে যাতে অ্যান্টিবায়োটিক্স ক্ষতি না করে সেই ব্যাপারটা এনশিওর করা। সো ব্যাকটেরিয়া যখন নিজেরা ঘর সংসার করে তখন তারা অ্যান্টিবায়োটিক্স কি কাজে ব্যবহার করে, এটা ডেফিনেটলি ফান্ডিং কম, মানে এটা অত বেশি মানে যে স্রোতের মতো টাকা আসে ব্যাপারটা তা না। বাট ইকোলজিস্ট যারা আছেন তারা হচ্ছে এই ধরনের একটা প্রশ্ন এই ধরনের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেন। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট আলোচনাটুকুতে চলে যাই। শ্যামল আম, ভাই, আমাদের জাস্ট আরেকটি জি, কোয়েশ্চেন। সরি শিওর, ফর দ্য ইন্টারাপশন, ফেসবুক নো প্রবলেম। লাইভ থেকে আমরা কোয়েশ্চেনটি নিয়েছি। ডাজ ইট মিন দ্যাট দ্য অ্যান্টিবায়োটিক সিলেকশন pressure can generate random sequences? ব্যাপারটা কাইন্ড অফ উল্টো। আমরা যে স্টাডিটা নিয়ে কথা বলছিলাম, এই র্যান্ডম সিকোয়েন্স হচ্ছে জাস্ট মানে এক্সট্রিম কেস। মানে এমনিতে একটা নতুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ডেভেলপ করে কিভাবে? এক্সিস্টিং একটা জিন আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোনো একটা কাজে লাগে, সেটার মধ্যে মিউটেশনের ফলে কিছু পরিবর্তনের ফলে একটা নতুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন তৈরি হয়। এটা আমরা সব সময় দেখি, বা হরহামেশাই দেখি। তো এখানে সায়েন্টিস্টরা আরেকটা এক্সট্রিম কোয়েশ্চেন করেছেন যে ধরে নেই এই সহজ রাস্তাটা ব্যাকটেরিয়ার কাছে নেই, আর আমি তাকে কোনো জিন দিলাম না যেটার উপর সে এরকম বিবর্তন করতে পারবে, এটা একদম র্যান্ডম সিকোয়েন্স দিলাম যেটার কোনো ধরনের ফাংশনাল পোটেনশিয়ালই নেই। আম, তো এইটা যদি দেই সেখান থেকেও কি সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বানিয়ে ফেলতে পারবে? And দেখা যাচ্ছে পারবে। তো এটা হচ্ছে কেন একটা এক্সট্রিম লেভেল অফ থট এক্সপেরিমেন্ট। এটা বোঝার কারণ হচ্ছে মানে এখানে এই জিনিসটাই বোঝার যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করা অত্যন্ত সহজ, মানে এটা আদৌ কঠিন কিছু নয়। আর কি, সরি আমার ফোনের অ্যালার্ম বাজছিল।
আরেকটা কোয়েশ্চেন মনে হয় নেওয়া যায় নেক্সট অংশটাতে যাওয়ার আগে। জি, এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আপনি পরবর্তী সেগমেন্টটা কন্টিনিউ করতে পারেন। ওকে, আম, আমরা আরো একটা কোয়েশ্চেন পেয়েছি। আহ, মেহেদি হাসান মারুফ বলেছেন, হাউ ডু ব্যাকটেরিয়া অ্যাকোয়ার রেজিস্ট্যান্স ইভেন উইদাউট ডিরেক্ট অ্যান্টিবায়োটিক এক্সপোজার? আচ্ছা, আমি মনে করি এটা একটা ভালো প্রশ্ন এবং একটু কনসেপচুয়াল এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা একদম প্রথম স্লাইডে চলে যাই, হ্যাঁ। এখানে হচ্ছে গিয়ে কাইন্ড অফ একটা স্লাইডে দেখানো হয়েছে যে ডিফারেন্ট মেকানিজম আছে যেটার মাধ্যমে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতে পারে। তখন লক্ষ্য করবেন এই মেকানিজমগুলো কিন্তু স্পেসিফিক না, এমন না যে এগুলো শুধুমাত্র অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রেই দরকার হয়। যেমন এই যে একটা পাম্প, এই পাম্পের মাধ্যমে সেলের ভেতরে কিছু থাকলে সেটাকে বের করে দেওয়া, এই প্রক্রিয়াটা যে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক্স থাকলেই ব্যাকটেরিয়া করে ব্যাপারটা তো তা নয়, তাই না? ব্যাকটেরিয়া তো অন্যান্য মলিকিউলের ক্ষেত্রেও সেটা করে। তার মানে একটা অ্যান্টিবায়োটিককে এই কায়দায় বের করে দেওয়া, এটা তো তার জন্য অত ডিফিকাল্ট না, হয়তো জাস্ট তার এই পাম্পটার স্ট্রাকচারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। একই কথা আসলে অন্যান্য ব্যাপারের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে যে রেজিস্ট্যান্স মেকানিজম, এই কাজগুলো ব্যাকটেরিয়া আসলে অন্যান্য প্রেক্ষিতে তার কোষের মধ্যে করে। সো সেখান থেকে কিছু মিউটেশনের মাধ্যমে বা পরিবর্তনের মাধ্যমে এই ধরনের ব্যাপার করা এটা অসম্ভব নয়। আর এখানে আপনারা যে এক্সাম্পলটা দেখলেন, এখানে তো আমরা যেটা দেখতে পারতেছি যে একদম র্যান্ডম সিকোয়েন্স, যারা জীবনে কোনো অ্যান্টিবায়োটিক সিকোয়েন্স দেখেনি, অ্যান্টিবায়োটিক দেখেনি, তারাও হচ্ছে গিয়ে মানে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। মানে এটা একদম চাক্ষুষ হাতে কলমে প্রমাণ, এবং একাধিক একাধিক স্টাডিতে সেই ব্যাপারটা প্রমাণিত হয়েছে। মানে এখান থেকে এটাই যে এমন মানে প্রোটিন বা এমন সিকোয়েন্স এটা রেয়ার নয় যেটা কোনো না কোনো একটা পরিবর্তন করতে পারে সেলের মধ্যে, যাতে অ্যান্টিবায়োটিক্স আর কাজ না করে। আমরা যে এক্সাম্পলটা হাতে কলমে দেখলাম, সেটা হচ্ছে এই মেমব্রেনের পোটেনশিয়াল পরিবর্তন করে দেয়া, যাতে অ্যান্টিবায়োটিক্স আর ঢুকতে না পারে। তো এটা হচ্ছে গিয়ে জাস্ট বেসিক কনসেপ্ট জানার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ঠিক আছে, আমরা লাস্টের দু একটা ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এই প্রশ্নটা আমাদের করা উচিত যে পরিবেশের রেজিস্ট্যান্স জিন আছে, ঠিক আছে, আমরা বুঝলাম অনেক দিন ধরে প্রকৃতিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে, এটা সহজেই তৈরি হয়ে যেতে পারে, সবই বুঝলাম। কিন্তু পরিবেশে তো অনেক ক্ষতিকর জিনিসই থাকে, তাই না? এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ কেন? মানে এনভায়রনমেন্টে ওই দূরে যদি থাকে মাটির মধ্যে, সেই জিনিসটা হসপিটালে এসে আমার ঝামেলা তৈরি করবে কেন? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের আরেকটা ভয়াবহ দিক। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওয়েল বলতে পারেন এটা ব্যাকটেরিয়ার একটা ইউনিক, ইউনিক না হলেও ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার কোষগুলো একটা আরেকটার সাথে জিন আদান প্রদান করতে পারে, এবং এটার বেশ কিছু সিস্টেম আছে। যেমন এই দুইটার মধ্যে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। একটা ব্যাকটেরিয়ার কোষ যখন মারা যায়, মানে কোষ যখন ফেটে যায় বা ভেঙে যায়, তখন এটার মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া কোষ গ্রহণ করে নিতে পারে। এটা কিন্তু অন্য কোনো প্রাণী করে, ব্যাকটেরিয়া ছাড়া আর কিছু প্রাণী করতে পারে, কিন্তু ডেফিনেটলি আমরা তো করতে পারি না, তাই না? আম, মানে আরেকটা জীব থেকে এরকম ডিএনএ এরকম নিয়ে নিজের জিনোমের মধ্যে ঢুকিয়ে দেয়া, এই কাজটা তো আমরা করতে পারি না। তা ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনিসটা অনেক হয়, ব্যাকটেরিয়া জিনের আদান প্রদান অনেক বেশি করে করতে পারে। তার মানে ওই কোনো এক গুহার মধ্যে যদি কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে রেজিস্ট্যান্স জিন থাকে, তার সেই অ্যাবিলিটি আছে যে সে এই জিনটা অন্যদের মধ্যে পাঠিয়ে দেবে। আম, মানে ব্যাকটেরিয়ার জিনগুলো মোবাইল, ব্যাকটেরিয়ার জিনগুলো স্ট্যাটিক না। মোবাইল ডিএনএ এর মাধ্যমে এই জিনগুলো তারা এদিক ওদিক করতে পারে। এবং এটা হচ্ছে একটা মূল কারণ কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অত্যন্ত দ্রুত ছড়ায়। এই 2015 সালে মনে হয় কোলিস্টিনের প্রথম রেজিস্ট্যান্স রিপোর্টেড হয়েছিল চায়নার কোনো এক হসপিটালে। এখন তার 2-3 বছর পরেই দেখা গেল সারা বিশ্বে সেই রেজিস্ট্যান্স। এটা ভাই কিভাবে সম্ভব? ওই চায়নার কোনো একটা জায়গা থেকে সারা বিশ্বে এটা ছড়িয়ে গেল কেমনে? কারণ ওই যে ব্যাকটেরিয়া একবার শিখে গেছে যে কলিস্টিনের এগেনস্টে যে রেজিস্ট্যান্স জিনটা আছে, সেটা এখন মুভ করতে পারে, সেটা এখন মানে ব্যাকটেরিয়া একটা একটার মধ্যে আদান প্রদান করে অনেক দূর অনেক দূর মানে ছড়িয়ে দিতে পারে আর কি। মানে এটা আরেকটা কারণ যে কারণে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অত্যন্ত দ্রুত ছড়ায়। এটা আরেকটা বাস্তবতা। তো এখানে আসলে এই আমি আপনাদেরকে সোফার যে ব্যাপারগুলো বলছি, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবেই হয়। এটার সাথে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং বলেন, ফ্লোরিয়ান চেইন বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন্ডাস্ট্রি বলেন, এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আপনাদেরকে জাস্ট বলছি ব্যাকটেরিয়া নর্মালি কি করে। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো সব ব্যাকটেরিয়া নর্মালি করে।
আম, কিন্তু ব্যাকটেরিয়া যদি এরকম নর্মাল থাকতো তাহলে তো আমাদের অসুবিধা ছিল না, তাই না? যদি ব্যাকটেরিয়া জাস্ট আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো জিন তৈরি করতো, একটা আরেকটার সাথে আদান প্রদান করতো, দ্যাটস ফাইন, এতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। আম, সমস্যা হচ্ছে, এবং সরি, সমস্যা হচ্ছে এই ব্যাপারটা মোটামুটি অ্যাওয়ারনেস পর্যায়ে হয়তো আপনারা জানেন। অ্যান্টিবায়োটিক্স আমরা বিগত মানে শখানেক বছর ধরে একদম যথেচ্ছভাবে ব্যবহার করা শুরু করেছি। এটার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পরিবেশে বলেন, তারপর মাটিতে, পানিতে, ওয়েস্ট ওয়াটারে, মানে কৃষিক্ষেত্রের মধ্যে সব জায়গায় ছড়িয়ে গেছে। এটা আপনারা পেপার পত্রিকায় দেখতে পাবেন, এটার জন্য আলাদা করে আসলে আম, অত মানে বৈজ্ঞানিক আলোচনার দরকার নেই। মানে অ্যান্টিবায়োটিক্স জিনিসটা এখন আর শুধুমাত্র আমাদের মধ্যে নেই, এটা পরিবেশের সব জায়গায় ছড়িয়ে গেছে তো মোটামুটি আমরা জানি। বিশেষ করে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, সেখানেই পরিবেশ মানে সেখানেই পরিস্থিতি আরো অনেক ভয়াবহ। আম, এই মানে আমাদের দেহ থেকেই অ্যান্টিবায়োটিক্স বের হয়ে সব জায়গায় যায়, আমাদের সুয়েজ, আমাদের নালা নর্দমা, যেহেতু আমাদের এই জিনিসগুলোর ভালো ম্যানেজমেন্ট হয় না, এখান থেকে হচ্ছে গিয়ে মানে সমস্ত জায়গায় এটা চলে যায়। এবং সায়েন্টিস্টরা স্টাডি করে দেখেছেন যে কোনো একটা কৃষি ক্ষেত্রে যদি সার দেওয়া হয়, মানে জৈব সার দেওয়া হয়, সেই কৃষিক্ষেত্র ভর্তি হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স ছড়িয়ে যাবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ছড়িয়ে যাবে। মানে এটা একটা ব্যাকটেরিয়া আছে তার মতো, কিন্তু আপনি যদি সেখানে যদি অ্যান্টিবায়োটিক্স দেন, তাহলে আপনি তাকে বাধ্য করবেন সেই রেজিস্ট্যান্স জিনগুলো দ্রুত ছড়িয়ে দিতে, তাই না? কারণ আপনি যদি কোনো একটা জায়গায় ব্যাকটেরিয়া আছে, সেখানে যদি আপনি অ্যান্টিবায়োটিক অ্যাড করেন, তাহলে তারাই বেঁচে থাকবে ওই ব্যাকটেরিয়ার মধ্যে যাদের মধ্যে অলরেডি ওই রেজিস্ট্যান্স জিন আছে, তারাই অনেক বেশি বংশবিস্তার করবে। অথবা তারা এই জিনগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যারা যেই ব্যাকটেরিয়ার কোষগুলো এই জিনগুলো অর্জন করবে তারাই বেঁচে থাকবে। মানে এটাই আমরা ওই এভলিউশনের ভাষায় বলি ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। এখানে অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে যে ব্যাপারটা আস্তে আস্তে হচ্ছিল প্রকৃতিতে, সেখানে আমরা একটা খুব প্রেসার দিচ্ছি যে সব জায়গায় অ্যান্টিবায়োটিক্স দিয়ে ব্যাকটেরিয়াদেরকে বাধ্য করতেছি যে এইবার তোমরা আরো অনেক বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাও, এবং এই রেজিস্ট্যান্স জিনগুলো সবার মধ্যে ছড়ায় দাও। এবং এতদিন যেটা এনভায়রনমেন্টে ছিল, পরিবেশে ছিল, আমাদের ক্ষতি করতেছিল না, এখন এটা আমাদের হসপিটালে চলে আসছে, এখন এটা আমাদের পেটের মধ্যে, আমাদের শরীরের মধ্যে চলে আসছে। এবং এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ট্র্যাজেডি। এই এমনিতে প্রকৃতিতে এটা এতদিন এত বছর যেভাবে ছিল, সেটা থাকলে ক্ষতি ছিল না, বাট এখন হচ্ছে এই যথেচ্ছ ব্যবহারের কারণে এটা একটা ক্ষতির কারণ হয়েছে। এ ব্যাপারে আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে খুব সংক্ষেপে বলতে চাই। আমি আইসিডিডিআরবিতে ছিলাম প্রথমে, সূচনা যেটা বললেন, 2.5 বছর, এবং সেখানে আমরা একটা স্টাডি করেছিলাম। আম, আমাদের স্টাডিটা আসলে মানুষের উপর ছিল না, এটা ছিল হচ্ছে পরিবেশের উপর। আমি এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করতাম। আম, এই বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জলাশয়, সেটা মাছ চাষের ক্ষেত হতে পারে, বুড়িগঙ্গা নদী হতে পারে, তুরাগ নদী হতে পারে, করাইলের বস্তির পানি, রমনা পার্কের পানি হতে পারে, বিভিন্ন জলাশয়ে আমরা পরীক্ষা করে দেখেছিলাম যে সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অবস্থা কীরকম। এবং যেই ব্যাপারটা মোটামুটি এক্সপেক্টেড যে সব জায়গাতেই অবস্থা খারাপ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা আপনারা সবাই, আমি না বললেও হয়তো আপনারা বুঝতে পারতেন। কিন্তু আমাদের মেইন একটা ফাইন্ডিং যেটা ছিল, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম মাছ চাষের ক্ষেত বা অ্যাকুয়াকালচার, যেখানে মানে মাছ চাষ করা হয়, সেখানে তো অনেক ক্ষেত্রে কৃষকেরা ডিরেক্টলি অ্যান্টিবায়োটিক অ্যাড করেন। মানে মাছের যে ফিড দেওয়া হয় সেখানে কিন্তু তারা ডিরেক্টলি অ্যান্টিবায়োটিক যোগ করে তারপর পুকুরের মধ্যে দেন। সো আমরা এক্সপেক্ট করেছিলাম যে সেইখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আমরা বেশি দেখব, কারণ ওখানে ডিরেক্টলি অ্যান্টিবায়োটিক যোগ করা হচ্ছে। কিন্তু সেখানে সেখানে আমরা বেশি দেখেছি, কিন্তু তার চেয়েও বেশি আমরা রেজিস্ট্যান্স জিন দেখেছি করাইলের বস্তিতে অথবা বুড়িগঙ্গা নদীতে। তার মানে আমরা পরিবেশ দূষণ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অবস্থা এত খারাপ করে দিয়েছি যে সেটা আসলে আর্টিফিশিয়ালি ওষুধ ইউজ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের চেয়েও আরো অনেক বেশি খারাপ এবং আরো অনেক বেশি ভয়াবহ। এই পেপারটা কয়েক বছর আগে পাবলিশড হয়েছে। আম, এখানে আমার এবং আমার কলিগকে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এটা মনে হয় বুড়িগঙ্গা নদীর স্যাম্পলিং এর কাহিনী। তো হ্যাঁ, মোটামুটি আজকে আমার এই কয়েকটা জিনিসই আলাপ আলোচনা করার ছিল। আমি আপনাদেরকে কয়েকটা টেক অ্যাওয়ে যদি দিতে চাই, আপনারা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন সব জায়গায় আছে, সব সব ব্যাকটেরিয়ার মধ্যেই, সব ব্যাকটেরিয়া না বাট প্রাচীনকাল থেকেই অনেক ব্যাকটেরিয়ার মধ্যে এটা ছিল। এবং ব্যাকটেরিয়ার মধ্যে এই কায়দা জানা আছে কিভাবে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলো আদান প্রদানের মাধ্যমে সবার সাথে শেয়ার করে অনেক দূর দূরান্তে পাঠিয়ে দিতে পারে। তো এই প্রেক্ষিতে
সমস্যা হয় তখনই যদি আমরা পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স দেই এবং এই ব্যাকটেরিয়াগুলোকে বাধ্য করি আম, আরো বেশি রেজিস্ট্যান্স জিনগুলো ছড়িয়ে দিতে। তখন হচ্ছে এগুলো আমাদের ক্লিনিক্যাল বা হেলথ পর্যায়ে একটা সমস্যার জন্ম দেয়। এবং তখনই হচ্ছে আমরা ওই স্ট্যাটিস্টিক্স গুলো দেখি যে 2050-এ 80 লাখ মানুষ মারা যাবে। হ্যাঁ, আমার এই কয়টা কথাই মোটামুটি বলার ছিল। এবার বাদ বাকি আপনাদের যে প্রশ্ন আছে সেগুলো শুনতে পারি। ধন্যবাদ শ্যামল ভাই আপনাকে। এই মুহূর্তে আমরা চ্যাট বক্সে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। জি। যে আমাদের কাছে কোয়েশ্চেন এসেছে, বাংলাদেশে এখন পোল্ট্রি ফার্মে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয় ইস্যুটা চলছে আর কি, আহ যে কোয়েশ্চেন করেছে তিনি আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিল। আম, এই ব্যাপারে আসলে আমার পড়াশোনা নেই, এই কারণে আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না, কিন্তু আমি জানি আইসিডিডিআরবির কিছু গবেষক এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন অনেকদিন ধরেই, তাদের কিছু প্রজেক্ট আছে। আম, আমি যদি লিংক বের করতে পারি তাহলে আমি তন্ময়দা বা অন্য কোনো মাধ্যমে আপনাদেরকে পাঠাবো। বাট এই ওকে, ব্যাপারে আমার নিজের গবেষণা নেই, এজন্য কিছু বলতে পারছি না। আমাদের কাছে তাজমিনুর রহমান কোয়েশ্চেন করেছে, we have beneficial bacteria in our own body. If they become antibiotic resistance more and more, then what could be the consequences? হুম। আমার মতে এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ। আম, আমি যদি আপনার বডি থেকে ইকোলাই, যেটা এমনিতে মোটামুটি একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, টেস্ট করে দেখি যে এর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে কিনা, আমরা দেখবো যে হ্যাঁ, আমরা দেখবো সেটাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এটা সারপ্রাইজিং, বাংলাদেশের কলের পানি থেকে যে ইকোলাই পাওয়া যায় সেটা যদি টেস্ট করে দেখেন দেখবেন সেটাও হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো হ্যাঁ, এটা অলরেডি আপনি যে বাস্তবতার কথা বলছেন, এটা ইটস অলরেডি আ রিয়ালিটি। মানে অ্যান্টিবায়োটিক আসলেই ইকোলাই বা অন্যান্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অনেকেই এর মধ্যে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। তো এটার কনসিকুয়েন্স কি? ওয়েল, একটা কনসিকুয়েন্স হতে পারে ইকোলাই কিছু ক্ষেত্রে তো অসুখ করে, তাই না? আম, মানে কিছু ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা আম, কিছু ধরনের ডায়রিয়া, এগুলি কিন্তু ইকোলাইয়ের জন্য হতে পারে। সো সেটা ইটসেলফ একটা প্রবলেম। বাট আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, ব্যাকটেরিয়া জিন আদান প্রদান করতে পারে। তো ইকোলাই তার জিন হয়তো মানে পরিবেশে রিলিজ করে দিতে পারে, ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, এবং সেটা হয়তো আরেকটা ক্ষতিকর ব্যাকটেরিয়া ব্যবহার করতে পারে। দ্যাট কুড বি অ্যানাদার মানে হিউজ কনসিকোয়েন্স আর কি। বা এটা একটা ভালো প্রশ্ন আমি মনে করি। সূচনা, আপনি মিউটেড। সরি, আমাদের কাছে আরো একটি কোয়েশ্চেন আছে। মাহফুজুর মেহরাজ কোয়েশ্চেনটি করেছে, ইফ আ ব্যাকটেরিয়াম বিকামস রেজিস্ট্যান্স ওয়ান্স, দেন will it stay resistant forever? If there হ্যাঁ। is no antibiotic pressure, then won't the bacteria lose their resistance gene? জি। আম, এটা একটা ভালো প্রশ্ন আমি মনে করি, এবং এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। মানে বিজ্ঞানীদের পক্ষে বিপক্ষে মত আছে। কারণ আমি মোবাইল ডিএনএর স্লাইডটা বার করি। এমনিতে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি ফর্মে থাকে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ডিএনএর মধ্যে থাকতে পারে যে ডিএনএ হচ্ছে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ার মধ্যে যায়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট একটা গোল জিনিস আছে, এটাকে আমরা বলি প্লাজমিড। এটা হচ্ছে একটা পিস অফ মোবাইল ডিএনএ, এটা এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় যেতে পারে। সো কিছু ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক্সের প্রেশার না থাকে, তাহলে ব্যাকটেরিয়া এই জিনিসটাকে তার সেল থেকে বের করে দেবে, বাস সে আর রেজিস্ট্যান্ট থাকবে না। এটা কিন্তু হতে পারে, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন তৈরি করার একটা কস্ট আছে অনেক ক্ষেত্রে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যে জিন বা প্রোটিনগুলো তৈরি করতে হয়, এটা তৈরি করতে তো কিছু খরচ হয়, কিছু এনার্জি লাগে ব্যাকটেরিয়ার। এবং দেখা গেছে এমনিতে অ্যাজ আ রুল অফ থাম, অ্যান্টিবায়োটিক্স যদি না থাকে অ্যান্টিবায়োটিক্স যদি না থাকে তাহলে এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আসলে কম গ্রো করে সেনসিটিভ ব্যাকটেরিয়ার চেয়ে। তার মানে রেজিস্ট্যান্স এরকম বয়ে বেড়ানোর এটা একটা কস্ট আছে ব্যাকটেরিয়ার জন্য। সো অনেক ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো ব্যাকটেরিয়া হয় বের করে দেয় অথবা ইনঅ্যাক্টিভেট করে দেয়। এটা একটা বাস্তবতা। তো এটার ভিত্তিতেই এখন থেকে 20-25 বছর আগে সায়েন্টিস্টরা চিন্তা করেছিলেন, তাহলে দাঁড়ান, তার মানে অ্যান্টিবায়োটিক্স যদি আমি সরিয়ে নেই, তাহলে ব্যাকটেরিয়াগুলো যদি আবার সেনসিটিভ হয়ে যায়, তাহলে কি আমাদের অ্যান্টিবায়োটিক একটু সাইকেল করে দেওয়া উচিত নাকি, যে প্রথমে আমি অ্যান্টিবায়োটিক্স দেব, অনেক ব্যাকটেরিয়া মরবে,
তারপর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক সরিয়ে নেব, আবার এগুলি সেন্সিটিভ হয়ে যাবে, আবার অ্যান্টিবায়োটিক দেবো। এরকম মানে ধাপে 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 অ্যান্টিবায়োটিক্স দেওয়া উচিত কিনা, এরকম একটা চিন্তা আসলে বিজ্ঞানীরা করেছিলেন এখন থেকে 20 বছর আগে, অ্যান্টিবায়োটিক সাইক্লিং। বাট এই ব্যাপারে আসলে তারা কোনো ঐক্যমত্যে আসতে পারেননি। সো মানে আপনি যে প্রশ্নটা করলেন এটার ব্যাপারে অলরেডি একটু কন্ট্রোভার্সি হয়েছে সায়েন্টিস্টদের মধ্যে। শ্যামল ভাই, আমাদের কাছে আরো কিছু কোয়েশ্চেন আছে। আশিক আমাদেরকে কোয়েশ্চেন করেছে, ব্যাকটেরিয়া যদি আগে থেকে রেজিস্ট্যান্স হয়ে থাকে, তিনি মেইনলি বোঝাতে চেয়েছেন অ্যান্টিবায়োটিক এক্সপোজ হওয়ার আগে, মানে ন্যাচারালি অ্যান্টিবায়োটিক এক্সপোজ হওয়ার আগে, তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করে কেন? আচ্ছা, এগেন এগুলি গুড কোয়েশ্চেন এবং এগুলি কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমি খুশি আপনার এই প্রশ্নগুলো করতেছেন এগুলি ক্লিয়ার হওয়ার জন্য। আমরা বলেছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, বাট তার মানে এই না সব ব্যাকটেরিয়ার মধ্যে সব ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একসাথে থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ডিসক্লেমার। তো ধরেন আমি যদি অনেক ব্যাকটেরিয়া সার্ভে করি, তারপর মানে দেখবো যে আমরা যে অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ করতেছি এগুলির অনেকগুলির এগেনস্টেই হয়তো এরা রেজিস্ট্যান্ট না, হয়তো আমরা এরকম একটা ব্যাপার দেখব। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ব্যাপারটা ভ্যারি করে, যেমন গ্রাম, এগেন এটা মাইক্রোবায়োলজির ব্যাপার। এমনিতে ব্যাকটেরিয়ার চারপাশের সেল ওয়াল কিরকম, এটার ভিত্তিতে সমস্ত ব্যাকটেরিয়াকে দুইটা বড় ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি গ্রাম পজিটিভ আর একটা বলি গ্রাম নেগেটিভ। সেটা কিভাবে হয়েছে সেটার অত ডিটেলে যাওয়ার দরকার নেই। কিন্তু এমনিতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আম, তাদের উপর অ্যান্টিবায়োটিক্স অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। আমি আপনাদের ডাব্লিউএইচওর যে রিপোর্টটা দেখালাম, সেখানে কিন্তু একটা মেইন টেক অ্যাওয়ে ছিল যে এই সময় মেইন থ্রেট হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার, কারণ তারা অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে আরো অনেক সহজে। সো অনেক ব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে আসলে অত রেজিস্ট্যান্স মেকানিজম জানা নেই। এটা একটা কারণ হতে পারে। আর দুই নাম্বার আরেকটা কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রকৃতিতে, কিন্তু সেটা অত শক্তিশালী না। মানে এখন আমরা হাসপাতালে ক্লিনিকে যেই লেভেলের রেজিস্ট্যান্স দেখি, ওই লেভেলের রেজিস্ট্যান্স অনেক ক্ষেত্রেই প্রকৃতির এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে দেখা যায় না। কিন্তু এদেরকে যদি আপনি এখন মানে মানুষের বডির মধ্যে আনেন এবং অ্যান্টিবায়োটিক্স দিয়ে ট্রিট করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এরা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তারপর যে দু একটা ছোট্ট মিউটেশনের ফলে এই দুর্বল রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে একটু শক্তিশালী রেজিস্ট্যান্ট হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কাছে এই মুহূর্তে আরো আরো কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন গুলোতে চলে যাচ্ছি আমি। আমাদেরকে মুনতাসিম আহমেদ ফুয়াদ কোয়েশ্চেন করেছেন, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? চারিদিকে এত এএমআর রেজিস্ট্যান্স হচ্ছে, ইভেন এনভায়রনমেন্ট অলরেডি রেজিস্ট্যান্স মাইক্রোবস যে আর কি স্প্রেড আউট করছে। তিনি মেইনলি আসলে জানতে চাচ্ছেন যে এখন আমাদের হোয়াট শুড উই ডু, আমাদের আসলে করণীয় কি? রাইট। হ্যাঁ, এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন এবং টু বি অনেস্ট এই প্রশ্নটা দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানুষ আমি না। এটার ব্যাপারে পাবলিক হেলথ এবং পলিসি যারা আছে তারা অনেক কিছু বলেছেন। অবভিয়াসলি আমরা যে জিনিসটা সবসময় বলি যে এই লেভেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক্স ইউজ করা বন্ধ করতে হবে, অ্যান্টিবায়োটিক্সের ইউজ এবং অপচয় এগুলো বন্ধ করতে হবে। এই ব্যাপারে তো দেশের যত স্বাস্থ্য সংস্থা আছে তারা কিছুদিন পর পর মানে কি বলবো একটা মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ক্যাম্পেইন করেন। সেটা তো আছেই। বাট অ্যাট দ্য সেম টাইম সায়েন্টিস্টরা চেষ্টা করছেন অন্যান্য উপায়ে কি আমরা ব্যাকটেরিয়ার প্রবলেমটা সলভ করতে পারি কিনা, মানে অ্যান্টিবায়োটিক্স ছাড়া অন্যান্য কোনো নতুন টেকনোলজি বের করা যায় কিনা। সেগুলো নিয়ে এখনো কাজ চলছে। আমি জানি না এখন থেকে 20-25 বছর পর সেগুলোর ফিউচার কি হবে। সো হয়তো আপনারা আরেকটু বড় হয়ে দেখবেন যে অ্যান্টিবায়োটিক্সেরও একটা কি বলবো অ্যান্টিবায়োটিক্সের একটা অল্টারনেটিভ চলে এসেছে। দেখা যাক সামনে বাস্তবতা। আমাদেরকে মেহেদি হাসান মারুফ কোয়েশ্চেন করেছে, হোয়াট ট্রিগার্স স্পন্টেনিয়াস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন ব্যাকটেরিয়া? আম স্পন্টেনিয়াস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আই গেস এর আগে যে ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম কাইন্ড অফ সেরকমই। আম, যে আমি অ্যাজিউম করছি স্পন্টেনিয়াস মানে বলতে চাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক্সে এক্সপোজড হয়নি এই অবস্থায়। এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে মেকানিজমগুলো ব্যাকটেরিয়ার মধ্যে আছে এগুলো কিন্তু জেনারেল সেলুলার মেকানিজম, তাই না? যেমন এই যে ইফ্লাক্স পাম্প, এটা হচ্ছে সেলের মধ্য থেকে কোনো একটা জিনিস বের করে দিতে পারে। তো এটা ধরেন সে আর 10টা মলিকিউলের ক্ষেত্রে এমনিতেই করে, হয়তো তার কোষের কোনো প্রয়োজন এই জন্য। সো এখন অ্যান্টিবায়োটিক্স যদি আসে তাহলে 11টা মলিকিউলের বিরুদ্ধে সে একই কাজ করা শিখলো। সো এমন হইতে পারে যে এমনি মানে তার যে এক্সিস্টিং স্ট্র্যাটেজিগুলো এগুলো অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে কাজ করে,
এবং এর মাধ্যমেই একটা স্পন্টেনিয়াস রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। তারপর আমরা যে এক্সপেরিমেন্টাল স্টাডিটা দেখলাম, অল দ্যাটস নিডেড ইজ মেমব্রেন পোটেনশিয়াল যদি একটু চেঞ্জ করা হয় তাহলেই আর অ্যান্টিবায়োটিক্সটা ঢুকতে পারবে না। সো ওই ছোট সিকোয়েন্সগুলো সেই কাজটাই করেছে। তো মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ করতে তো অনেক কিছুই পারে। অনেক প্রোটিনই মেমব্রেনের মধ্যে ঢুকে গেলে পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যায়। সো এরকম বিভিন্ন প্রক্রিয়া অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে স্পন্টেনিয়াসলি রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আশিকুর রহমান কোয়েশ্চেন করেছে, ক্যান অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস কুড বি দ্য এফেক্টিভ অল্টারনেটিভ টু এক্সিস্টেন্স অ্যান্টিবায়োটিক্স টু কম্ব্যাট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স? আমি এটা সম্পর্কে বলতে পারি যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস হচ্ছে নতুন যে টেকনোলজিগুলো তার মধ্যে একটা, যেটার মাধ্যমে সায়েন্টিস্টরা চেষ্টা করছেন অ্যান্টিবায়োটিক্সের একটা অল্টারনেটিভ তৈরি করার। বাট আমি নিশ্চিত না এটা আসলে এখন পর্যন্ত কত প্রমিসিং, বা এটা নিয়ে এই পরিমাণ, মানে এই পর্যন্ত কি ধরনের ট্রায়াল হয়েছে আমি নিশ্চিত না। আম, একটা খুব ইম্পর্টেন্ট ট্রায়াল যেটার কথা বলতে, যেটার কথা হয়তো আপনারা জানেন, আমি জানি না আপনারা ফেজ থেরাপির কথা শুনেছেন কিনা বা শুনলে কতজন। ফেজ হচ্ছে একটা পার্টিকুলার ভাইরাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ধ্বংস করে দিতে পারে, খুব সংক্ষেপে যদি বলি। আম, কিন্তু এই ফেজ ভাইরাসটা কিন্তু আমাদের দেহের ক্ষতি করতে পারে না। তো এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক্সের লজিক আমরা পেয়ে যাচ্ছি, এটা এমন একটা জিনিস যেটা ব্যাকটেরিয়া ক্ষতি করবে কিন্তু আমাদের ক্ষতি করবে না। সো এই ফেজ থেরাপি হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে জাস্ট এই ভাইরাস পার্টিকেলগুলো আমাদের বডির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে মানে ব্যাকটেরিয়াকে ঘায়াল করে ফেলা সম্ভব, আমাদের ক্ষতি না করে। তো এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আমি জানি না এটার ফিউচার কিরকম। আমার মনে হয় কয়েক জায়গায় ফেজ থেরাপি এটা কমার্শিয়ালাইজেশনও হয়েছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল অল্টারনেটিভ কি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা জুম মানে জুম মিটিং থেকে মূলত আর দুইটি কোয়েশ্চেন রিসিভ করব, এবং আমাদের ফেসবুক লাইভে কমেন্টে কিছু কোয়েশ্চেন এসেছে, আমরা সেগুলো গ্যাদার করেছি, আমরা সেখান থেকে কিছু কোয়েশ্চেন আর কি নিব। তো এক্ষেত্রে আসলে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের জন্য আমরা একটি গুগল ফর্ম প্রিপেয়ার করেছি। আপনারা যারা ওয়েবিনারটি শুনেছেন মনোযোগ দিয়ে, আপনাদেরকে অনুরোধ করব গুগল ফর্মের লিংকটি আপনাদেরকে কমেন্টে এবং চ্যাট বক্সে প্রদান করা হচ্ছে। আপনারা কাইন্ডলি গুগল ফর্মটি পূরণ করবেন, এবং আপনাদের এই অ্যাক্টিভ পার্টিসিপেশনের ওপর আমরা বেস্ট পার্টিসিপেন্ট অ্যানাউন্স করব। আমরা তিনজনকে রিকগনাইজ করব। সো এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে আপনারা আমাদের পেজে পরবর্তীতে চোখ রাখবেন। এ পর্যায়ে আমি কোয়েশ্চেন আনসারে আবার চলে যাচ্ছি। আমাদেরকে আশফাক মাহমুদ কোয়েশ্চেন করেছে, ইফ ইফ ইন সরি ইফ আই গেস উনি এনি ব্যাকটেরিয়া বলতে চেয়েছেন গিভস ইটস এভরি ডিএনএ। ব্যাকটেরিয়া মেবি। Yes, exactly. If every bacteria give its DNA to other bacteria while dying, then we can never fight enough because they will continuously evolve. So, what is the bigger picture here? আই মিন, আশফাক ভাই আপনি যেটা বলছেন, এমন তো না যে আমাদের অ্যান্টিবায়োটিক্স কাজ করে না, তাই না? এখনো তো কিছু অ্যান্টিবায়োটিক্স এখনো মানে কাজ করছে। সো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে প্রকৃতিতে হয়, বাট তার মানে এই না যে আম, এত দ্রুত হয় যে অ্যান্টিবায়োটিক্স একদিনও কাজ করবে না। এজন্যই তো এখনো বিজ্ঞানীরা নতুন নতুন অ্যান্টিবায়োটিক্স বের করার চেষ্টা করে যাচ্ছেন। এখনো অনেক অ্যান্টিবায়োটিক্স মার্কেটে আছে যেটা সব ব্যাকটেরিয়ার, যেটা কিছু দূর হলেও কাজ করে অ্যাটলিস্ট, মানে অ্যান্টিবায়োটিক্সের ককটেল যদি আমরা ব্যবহার করি, যে এইটা কাজ না করলে ওইটা এইভাবে। তো হ্যাঁ, মানে আমরা যখন বিবর্তন নিয়ে কথা বলি যে এইভাবে মানে প্রকৃতিতে চেঞ্জ হয়, এইভাবে চিন্তা করা ঠিক হবে না যে এই পুরো জিনিস সব একসাথে হচ্ছে। এগুলো হচ্ছে আস্তে আস্তে এর প্রক্রিয়াগুলো হয়। এবং আমরাও আমরাও হচ্ছে চেষ্টা করি ওষুধের মাধ্যমে তাদের মোকাবেলা করতে, আর তারা হচ্ছে চেষ্টা করে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে, এরকম একটা যুদ্ধ চলতে থাকে আর কি। ওকে, আমরা জুম মিটিং থেকে কমেন্ট চ্যাট বক্স থেকে আর মাত্র একটি কোয়েশ্চেন নিব, এরপর আমরা ফেসবুকের কমেন্টগুলোতে চলে যাব। আমাদেরকে মাহমুদ সুজন কোয়েশ্চেন করেছে, ক্যান মোবাইল ডিএনএ ট্রান্সফরমেশন বি ব্লকড বাই ইউজিং ড্রাগস টু স্টপ বিকামিং রেজিস্ট্যান্স? Is it a case of thesis? Is it harmful for the body? হুম। মোবাইল ডিএনএ এটা আসলে কাইন্ড অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডাল ভাতের মতো, এটা ওরকম প্রিভেন্ট করা সব ক্ষেত্রে সম্ভব না। যেমন এই যে
ট্রান্সফরমেশনের যেই অংশ প্যানেলটা আপনারা দেখছেন, এখানে একটা ব্যাকটেরিয়া মানে জাস্ট সেখান থেকে ডিএনএ বের হয়ে গেলে চারপাশের ব্যাকটেরিয়াগুলো সেগুলো নিয়ে নেয়। এটা ওইভাবে প্রিভেন্ট করা ইজ নট ডিফিকাল্ট, মানে ইজ কোয়াইট ডিফিকাল্ট। মানে এই ব্যাপারটা অতই জেনারেল। তো আমার অ্যাজ ফার অ্যাজ আই নো এরকম কোনো টেকনিক নেই যেটার ফলে মোবাইল ডিএনএ ট্রান্সফরমেশন বন্ধ করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা ফেসবুক কমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমরা সেগুলোতে চলে যেতে চাই। আমাদেরকে আশিক দাস কোয়েশ্চেন করেছে, ব্যাকটেরিয়ার বিভিন্ন আকার আকৃতির ওপর রেজিস্ট্যান্সের প্রভাব কিরকম। ও ডেফিনেটলি, হ্যাঁ। একটু আগে যেমন গ্রাম পজিটিভ আর নেগেটিভের কথা বলছিলাম, আসলে একটা ব্যাপার হচ্ছে, মানে এটা হচ্ছে আপনি যদি অ্যাকচুয়াল বইপত্র নিয়ে বসেন, আজকে তো আমরা অত টার্মিনোলজি ব্যবহার করিনি। আর রেজিস্ট্যান্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনজিক রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। ইন্ট্রিনজিক রেজিস্ট্যান্স হচ্ছে আগে থেকেই ব্যাকটেরিয়ার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে এর উপর অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এটা হচ্ছে গিয়ে আপনি যদি ওই কি বলবো, এই মুহূর্তে কোনো এক্সাম্পল মাথায় আসছে না, বাট ব্যাকটেরিয়া দিয়ে এক্সাম্পলটা দিয়ে ওই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কথা যে বললাম, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অনেক সহজেই মারা যেতে পারে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অনেক অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে সেল মেমব্রেনকে টার্গেট করে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন যক্ষ্মার ব্যাকটেরিয়া, এদের সেল মেমব্রেনের চারপাশের মানে বৈশিষ্ট্য এত আলাদা যেটার উপর ব্যাকটেরিয়া কাজ করে না, সো সরি অ্যান্টিবায়োটিক কাজ করে না। সো ডেফিনেটলি আকার আকৃতি চারপাশ অন্যান্য ইন্ট্রিনসিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিক্স কাজ করবে কি করবে না। আমাদেরকে ঐশ্বর্য হক কোয়েশ্চেন করেছেন। কোয়েশ্চেনটা আমার কাছে একটু মজার লেগেছে। উনি কোয়েশ্চেন জানতে চেয়েছে মূলত, সাপোজ ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড উই হ্যাভ হ্যাড ডান এভরিথিং টু স্টপ দ্য প্রোগ্রেশন অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, will antibiotic resistance still be a problem to deal with such urgency? ও ডেফিনেটলি নট অ্যাজ আর্জেন্টলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে আসলে একদম প্রথমে তো সায়েন্টিস্টরা জানতেন না যে এটা যে এত দ্রুত স্প্রেড করবে এবং আজকে চায়না থেকে কালকে আমেরিকা চলে যাবে। Um, তো ইট উড স্টিল হ্যাভ বিন আ প্রবলেম, বাট প্রবাবলি এত আর্জেন্টলি হয়তো না। এক কথায় বলতে গেলে আপনার প্রশ্নের উত্তর এরকমই। জি। আমাদেরকে আরো একজন কোয়েশ্চেন করেছে। আমাদেরকে মোহাম্মদ আব্দুল মারুফ খান বলেছেন, ইফ ইট বিকামস আ নর্মাল ফেনোমেনা দেন, ওকে এই কোয়েশ্চেনটি হয়ে গিয়েছে, আমরা আগে নিয়েছি। আমাদেরকে সোহান করে কোয়েশ্চেন করেছে, সবাই যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে থাকে তাহলে এটা কিভাবে মোকাবেলা করা যায়। এটা নিয়েও কাইন্ড অফ আমরা um, কথাবার্তা বলছি কাইন্ড অফ, আই গেস। সব ব্যাকটেরিয়া যে সব অ্যান্টিবায়োটিক্স এগেনস্ট রেজিস্ট্যান্ট ব্যাপারটা তা নয়, সেটা এক নাম্বার, আমাদের অ্যান্টিবায়োটিক্স এখনো কিছু কাজ করে। আর দুই নাম্বার, সায়েন্টিস্টরা আরো অনেক মানে নতুন টেকনিক নতুন থেরাপি বের করার চেষ্টা করতেছেন যেটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাইপাস করে অন্যান্য um, করা যায়, যেটার কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বললাম। ওকে, আমাদের কাছে আরো কিছু কোয়েশ্চেন আছে। আমাদেরকে মূলত লামিয়া কোয়েশ্চেন করেছে, ইজ দেয়ার এনি ওয়ে টু কন্ট্রোল দিস রেজিস্ট্যান্স genes using silence gene mutation or any other way to suppress these genes so that they can't express its characteristics to the environment? রাইট, সো এরকম একটা জিনিস অবশ্যই ল্যাবে করা সম্ভব, কিন্তু আপনি মানে পরিবেশের মধ্যে সেটা কিভাবে করবেন, মানে পরিবেশে তো একগাদা ব্যাকটেরিয়া ছড়িয়ে থাকে। সো তাদের মধ্যে কি এরকম কিছু করা সম্ভব যে তাদের জিন যাতে এক্সপ্রেস না হয়? আম, আমি আসলে নিশ্চিত না। আমার কাছে একটু ফারফেচড মনে হচ্ছে, বাট হয়তো এই ব্যাপারে কিছু ম্যাটেরিয়াল আছে আমি পড়িনি। আপনি কি ব্যাকটেরিয়ালকে ওই পর্যায়ে পরিবেশে কন্ট্রোল করতে পারবেন কিনা? ইয়া, আই ডোন্ট হ্যাভ এনি অপিনিয়ন। ওকে, আমাদের কাছে আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি চলে যাই কোয়েশ্চেন গুলোতে। আমার মনে হয় একটা কাইন্ড অফ আমরা আর টাইম কয়েক ফিক্স করা কোয়েশ্চেন উচিত। নিব আমরা। জি, আচ্ছা আমরা আচ্ছা। জাস্ট আর দুই তিনটে, আমরা অলমোস্ট নিয়ার টু এন্ড, আমরা জাস্ট দুই একটি কোয়েশ্চেন নিব। নাইস। ওকে, আমাদেরকে মূলত কোয়েশ্চেন করেছে ফজলে রাব্বি, আমাদেরকে কোয়েশ্চেন করেছে, এটা কি এমন বলা যায় যে প্রিভিলেন্স বাড়ার ক্ষেত্রে আমাদের ড্রাগ হিসেবে অ্যান্টিবায়োটিক মিস ইউজ অথবা ওভার ইউজ
যে চেয়ে পরিবেশের ফ্যাক্টর গুলো বেশি সিগনিফিকেন্ট? মিসইউজের চেয়ে পরিবেশের ফ্যাক্টরগুলো বেশি সিগনিফিক্যান্ট, এটা কি প্রশ্ন? জি। আম, না, মানে এগেন পরিবেশে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকতো তার মতো সে তো আমাদের কোনো ক্ষতি করতো না। বাট এটা একটা সমস্যা হয়েছে কারণ আমরা ওভার ইউজ করে অ্যান্টিবায়োটিক সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এবং সব জায়গার ব্যাকটেরিয়াকে বাধ্য করেছি যে তোমরা আরো বেশি রেজিস্ট্যান্ট হও এবং এই জিনগুলো হচ্ছে সবাইকে শেয়ার করো নিজেদের মধ্যে। তো এটার ফলে এই সমস্যাটা হয়েছে। সো ডেফিনেটলি মেইন প্রবলেম হচ্ছে অ্যাবিউজ, অ্যান্টিবায়োটিক্সের অ্যাবিউজ এবং যথেচ্ছ ব্যবহার আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা লাস্ট কোয়েশ্চেনটি নিব। আমরা আগেই বলেছিলাম কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট আমাদেরকে একটি কোয়েশ্চেন করেছিল। রাইট। উনি মেইনলি রিলেট করতে চাচ্ছিল লাইফ সায়েন্সের সাথে কম্পিউটার সায়েন্সের আর কি তার চিন্তাটা। উনি জানতে চেয়েছিলেন মেশিন লার্নিং ও জিনোমিক্স এর ক্ষেত্রে, জিনোমিক্স ব্যবহারের ক্ষেত্রে এএমআর প্রেডিকশন করতে এখন বিশ্বে কাটিং এজ গবেষণা আসলে কোন পর্যায়ে, বা কি কাটিং এজ গবেষণা চলছে, এবং বাংলাদেশে এখানে কিভাবে আর কি এই গবেষণা ক্ষেত্রে যুক্ত হতে পারে। এটা আসলে একটা রিসার্চ কোয়েশ্চেন। আপনি প্রশ্নটা যিনি করেছেন এটার উত্তর তিনি দিতে পারবেন যিনি আসলে এই ফিল্ডের সাথে জড়িত। সো আমি নিজে একজন কম্পিউটেশনাল বায়োলজিস্ট, কিন্তু আসলে আমি মেশিন লার্নিং মানে এ এএমআর প্রেডিকশনের ক্ষেত্রে মেশিন লার্নিং ওভাবে ব্যবহার করিনি। কিন্তু আপনি যেহেতু চিন্তা করে এত দূর আসতে পেরেছেন, আমার মনে হয় জাস্ট পারপ্লেক্সিটিতে একটা সার্চ দিয়েই এই প্রশ্নের মানে কিছু পেপার আপনি পেয়ে যাবেন যে এখন কাটিং এজ রিসার্চ কোন পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। শ্যামল ভাই, আসলে এই পর্যায়ে আমরা আমাদের কোয়েশ্চেন আনসার সেগমেন্টটি শেষ করতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমাদের পার্টিসিপেন্টদের কোয়েস্ট গুলোকে ফুলফিল করার জন্য। এই পর্যায়ে আবারও এসি মারিওর পক্ষ থেকে আপনাকে আমার অসংখ্য কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটু সময় আর কি আমাদের জন্য আর কি দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আসলে আমরা আমাদের কোয়েশ্চেন আনসার সেগমেন্টও সমাপ্ত ঘোষণা করছি, এবং আমরা শ্যামল ভাইকে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং আরো একজনকে কৃতজ্ঞতা না জানালেই নয়, আমাদের সেক্রেটারি তন্ময় বর্ধন, আপনাকে এত চমৎকার একটি ওয়েবিনারের কনসেপ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সাথে আর যারা যুক্ত আছেন, আমাদের পার্টিসিপেন্টস যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা। আপনাদের জন্য আরো একটি অ্যানাউন্সমেন্ট: আপনারা যারা যারা গুগল ফর্ম ওপেন করতে পারছেন না, বা গুগল ফর্ম লিংকের সাথে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, বা আপনারা কোনো ডিফিকাল্টিস ফিল করছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের পেজ থেকে পরবর্তী যে পোস্ট দেওয়া হবে, পোস্টের কমেন্ট বক্সে গুগল ফর্মের লিংকটি আবার দিয়ে দেওয়া হবে। আপনারা যদি কোনো কেউ আর কি গুগল ফর্মটি ফিল আপ না করতে পারেন, সো ইউ ডোন্ট নিড টু বি অরি। এখন আসলে আবারও আমি আমাদের শ্যামল ভাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের ওয়েবিনার এখানেই শেষ করছি। শেষ পর্যায়ে একটি কথাই বলবো: এএসএ মারিও সবসময় ভিন্ন কিছু নিয়ে কাজ করে, এবং আপনাদের পাশে থাকাই আমাদের পথ চলা। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আজকের ওয়েবিনার এখানেই সমাপ্ত করছি। শ্যামল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এখানে আমরা আমাদের ফর্মাল আপনি ডিসকাশন। আমাকে মনে হয় 5 বার ধন্যবাদ দিলেন, মানে লাস্ট 2 মিনিটে, বাট থ্যাংক ইউ এগেন। মানে আমি আপনাদের উপর বেশি কৃতজ্ঞ এরকম একটা জিনিস আয়োজন করার জন্য, ডেফিনেটলি। হ্যাঁ, সো সামনে যদি আবার কোনো ইস্যুতে কথা বলতে হয়, ডিপেন্ডস অন রেসপন্স। এটার যদি রেসপন্স আপনার মনে হয় ভালো থাকে, সামনে যদি আরো কয়েক মাস পর কোনো একটা বিষয়ে আমাকে হোস্ট করেন, আই উড লাভ টু কাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অ্যান্ড থ্যাংক ইউ শ্যামল আপনাকে, ভাই, আপনি অনেক কষ্ট করে পুরো জিনিসটা অ্যাঙ্কারিং করছেন, এই কোয়েশ্চেন দেখা থেকে শুরু করে জুম চ্যাট মনিটর করা পর্যন্ত। অ্যান্ড বিহাইন্ড শ্যামল দ্য সিনস ভাই, আপনারা যারা ছিলেন আপনাদেরকেও আমার অনেক ধন্যবাদ। সরি, বারবার বাধা দিচ্ছি। ইটস ওকে। আরেকটি বিষয় আসলে ইনক্লুড করতে চাই, না বললেই নয়। আসলে আপনার মানে আমাদের যারা আর কি পার্টিসিপেন্ট, বা আমরা যারা ইউনিভার্সিটি পর্যায়ে আসলে স্টুডেন্ট আছি, আমাদের মাঝে আপনার পপুলারিটিটা অনেক বেশি। এন্ড আসলে আপনি না বললেও হতো, আসলে আমাদেরই প্ল্যান ছিল। আমরা আসলে আপনাকে আবারও আমাদের সাথে আর কি দেখতে চাই, পেতে চাই, পাশে পেতে চাই। এবং আমরা নেক্সট যখন আমাদের এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, আমরা ইনশাল্লাহ আমাদের যখন টপিক গুলো অ্যালাইন করলে আমরা অবশ্যই আপনাকে অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য। আমাদের আবারও ইনশাল্লাহ, দেখা থ্যাংক ইউ। হবে ইনশাল্লাহ।
এ পর্যায়ে আমি আসলে অনুরোধ করব, আহ ওকে, আমাদের ফর্মাল ডিসকাশনটি এখানেই সমাপ্ত হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ।